না না ভাইয়া, এসবের দরকার নেই। তার কথায় রিশাদের কপাল কুঁচকে গেল। চোখ মুখে এক রকম গাম্ভীর্য এনে দৃঢ় স্বরে বলল, আলবাত দরকার আছে। বড় ভাই কিছু দিলে ছোট বোনদের বিনা বাক্যে তা নিতে হয়। কথাটুকু শুনে মেহরিন থমকে গেল। বড় ভাই শব্দ দুটো যেন অজান্তে হৃদয়ের কোথাও একটুখানি কাঁপন তুলল। ঠোঁটের কোণ দিয়ে ফিসফিসিয়ে বলল, বড় ভাই? কিন্তু সে যতই নিচু স্বরে বলুক, পাশে থাকা কেউই সে শব্দগুলো মিস করেনি। সবাই শুনেছে। রিশাদ হালকা হেসে ব্যাগটা মেহরিনের হাতে গুজে দিয়ে বলল, ইয়েস, আমি তোমার বড় ভাই। এতে কোনো সমস্যা আছে নাকি? মেহরিন দ্রুত মাথা নাড়ে, না বোঝাতে। তবে মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। রিশাদ আর চোখে তালহার দিকে তাকালো। চোখের ইশারায় কিছু জানতে চাইলেই তালহা নিঃশব্দে চোখ বুজে আবার খুলল। স্পষ্ট সম্মতি জানালো। অনুমতি পেয়ে রিশাদ মেহরিনের মাথায় হাত রেখে আদরের স্বরে বলল, সেদিন তোমার কথা শুনে আমার মা বাবা একেবারে পাগল হয়ে গিয়েছিল তোমাকে আমাদের বাসায় নিয়ে যেতে। আমিও চেয়েছিলাম তোমাকে নিজের কাছে রাখতে। আমার মা বাবার মেয়ের স্বপ্নটা পূরণ হতো, আমিও পেতাম একটা বোন। কিন্তু কথার মাঝেই তার চোখ ঘুরে গেল তালহার দিকে। মুখে একটা কড়া হাসি এনে বলল, শালা দিলই না। যাই হোক, ভাইয়াকে মনে রাখবা। কোনো প্রয়োজনে ভাইয়াকে ডাকতে ভুলো না। মেরিনের চোখে তখন অশ্রু ঝিলিক। মনে হচ্ছে পৃথিবীটা হঠাৎ একটু বেশি আপন হয়ে গেছে। যে মেয়ের এক দাদি ছাড়া পাশে কেউ ছিল না, আজ সে যেন একসাথে পেয়ে গেল এতজন স্নেহময় মানুষ। রিশাদের হাতের স্পর্শে বুকের ভেতরটা কেমন উষ্ণ হয়ে উঠল। অনুভব হচ্ছে খুব আপন কারো ছায়াতলে আছে সে। চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা নিঃশব্দ পানি। সে মাথা নেড়ে নরম গলায় বলল, অবশ্যই ভাইয়া। পাশ থেকে তাহিয়া গাল ফুলিয়ে বলল, ও, তোমার ছোট বোন নেই বুঝি? আমি বুঝি ফাও? হুম। তাহিয়ার গাল ফোলানো মুখ দেখে রিশাদ সহ সবাই মুচকি হেসে উঠল। রিশাদ হেসে তার চুল টেনে বলল, তুই হলি বুড়ি, আমি বড় আপা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাদের হাসি ঠাট্টার মাঝে তালহা ঘড়ির দিকে তাকিয়ে তাড়া দিয়ে বলল, চল সবাই ওঠো, বাসে যেতে হবে। বলেই সে কাউন্টারের দিকে এগিয়ে গেল বিল মেটাতে। এদিকে রাফি এগিয়ে এসে রিশাদের সঙ্গে হাত মেলালো। দুজনের মধ্যে টুকটাক পরিচয় হয়ে গেল। কিন্তু এক কোণে বসে থাকা ফারিন তখনও ভ্রুকুচকে তাকিয়ে আছে রিশাদের দিকে। তার এমন তীক্ষ্ণ দৃষ্টি রিশাদ আর চোখে বহুবারই টের পেয়েছে। অবশেষে কৌতূহল চেপে রাখতে না পেরে সে নিচু স্বরে তাহিয়ার কানে কানে প্রশ্ন করল, পেঁচিমুখী মেয়েটা কেড়ে? ফারিনের নামের বদলে পেঁচিমুখী শব্দটা শুনেই তাহিয়া খিলখিলিয়ে হেসে উঠল। ওদিকে তাদের নিজের দিকে তাকিয়ে হাসতে দেখে ফারিন আরো রেগে কটমট চোখে তাকালো। বুঝে গেছে তাকে নিয়ে মজা চলছে। রাগে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। কানে কানে বদনাম করলে মুখে ঠুসে ফুটে। রিশাদ ঠান্ডা সুরে জবাব দিল। বড়দের সঙ্গে ঝগড়া করলে গলায় ঠুসা ফোটে। ফারিন ভান করে বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, আপনি বড়? আমি তো ভেবেছিলাম আমাদের বয়সে। রিশাদ চোখ পিটপিট করে বলল, চোখের জায়গায় কান দিয়ে দেখলে তো নিজেই নিজের বয়সী দেখবা। ভণ্ডামি বাদ দাও, পড়ালেখায় মন দাও পিচ্ছি। অস্প মিস ভণ্ড। ফারিন মুখ বাঁকিয়ে ডোন্ট কেয়ার ভঙ্গিতে বলল, এক ভণ্ড আরেক ভণ্ডকেই চেনে। বলেই ব্যাগটা কাঁধে তুলে নেয়। তারপর তাহিয়াদের বিদায় জানিয়ে রিশাদের কাছে এসে এক চুল থেমে পেঞ্চ মেরে বলল, এতদিন ভাবতাম ভণ্ড আমরাই, এখন দেখি আমাদের থেকেও বড় ভণ্ড ছিল আমাদের আগের জেনারেশনে। ভণ্ডামি বাদ দিন, নিজের দিকে নজর দিন। দিনকে দিন তো বুড়ো বেড়া হচ্ছেন। বাচ্চা কাচ্চা সামলানোর বয়সে ভণ্ডামি মানায় না আঙ্কেল। শেষের শব্দটা এমন টান দিয়েছে যে আশেপাশে সবাই মিটিমিটি হেসে উঠল। রিশাদ গম্ভীর মুখে তাকিয়ে আছে তার চলে যাওয়ার দিকে। তার মতো ইয়াং ছেলেকে কিনা শেষমেশ আঙ্কেল বলল, ছি! ভাবতেই নাকমুখ কুঁচকে ফেলল রিশাদ। তাহিয়া হাসি থামিয়ে বলল, ভাইয়া, ওর কথা কিছু মনে করো না। মেয়েটা একটু বেশি দুষ্টু, তবে মনটা একদম ভালো। ফাইজলামি করেই বলেছে, সিরিয়াস নিও না। মন ভালো, মুখ চালু। এর মধ্যে তালহা চলে আসতেই সবাই গাড়ির দিকে এগিয়ে গেল। রাফি তখনই বিদায় নিয়ে চলে গেছে। তালহার নাকি মাথা ব্যথা, তাই সে পেছনের সিটে বসেছে, গাড়ি চালাবে রিশাদ। সেটা দেখে তাহিয়া তড়িঘড়ি করে সামনের সিটে গিয়ে বসে পড়ল। তাকে সামনে বসতে দেখে মেহরিন তাকাতেই তাহিয়া দুষ্টু হাসিতে মেতে উঠল। স্পষ্ট বোঝা যাচ্ছে সে ইচ্ছে করেই মেহরিনকে তালহার পাশে ফাঁসিয়েছে। মেহরিন রাগী চোখে একবার তাকালো।
ভেতরে ভেতরে মনটা কেমন যেন আনন্দে ভরে উঠল। ভালোবাসার মানুষের কাছাকাছি থাকতে তো সবাই চায়, আর সে তো আরো বেশি করে চায়। চোখে মুখে লুকানো খুশির ছাপ স্পষ্ট ফুটে উঠল। মেহরিন গাড়িতে উঠতেই যাচ্ছিল, এমন সময় পেছন থেকে কেউ নাম ধরে ডাকলো তাকে। কণ্ঠটা চিনে এসে দাঁড়িয়ে পড়ল। বাকিরাও ঘুরে তাকায়, দেখে তাহসান ডাকছে। তাহসানকে দেখা মাত্রই তালহা বিরক্তিতে ঠোঁট কামড়ে নিচু গলায় চ শব্দ করে উঠল। তাহসান এগিয়ে এসে প্রথমেই রিশাদের সঙ্গে সৌজন্য বিনিময় করলো। দু একটা কথা বলেই সোজা মেহরিনের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে সে চেনা আত্মবিশ্বাসী ভঙ্গি, ঠোঁটে একটুখানি হালকা হাসি। তোমার কাছে ইংলিশ শিটটা আছে না? মেহরিন এক মুহূর্ত ভেবে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ স্যার আছে। তাহসান ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে বলল, ওটা দাও তো, কালকের টেস্টের প্রশ্ন বানাতে হবে। আমি ডকুমেন্ট করে রেখেছিলাম, হারিয়ে গেছে। তার কণ্ঠে কোনো কড়া ভাব নেই, বরং এক ধরনের নম্রতা। কিন্তু পাশে বসা তালহার মুখে এখনো চাপা বিরক্তির রেখা টের পাওয়া যাচ্ছে। মেহরিন মাথা নাড়িয়ে ব্যাগ খুলে খুঁজতে লাগলো বই খাতার ভাঁজে সেই শীটটা। তাহসান মুচকি হেসে তাকিয়ে আছে তার দিকে, চোখে যেন এক অদৃশ্য প্রশান্তি, একরকম তৃপ্তি, যেন শুধু তাকিয়ে স্বস্তি পাচ্ছে। আর অন্যদিকে তালহার মুখ শক্ত হয়ে আছে, চোখ দুটো কঠিন, চোয়াল টান টান। পূর্ণ চোখে চেয়ে আছে তাদের দুজনের দিকে, যেন ভেতরে কিছু একটা ভেঙে পড়ছে। তালহার এমন অবস্থা দেখে রিশাদ হেসে ফেলল। লুকিং গ্লাসে নিজের চুল ঠিক করতে করতে টিটকিরি মেশানো গলায় গান ধরল। পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। তার বেসুরো গলায় গান শুনে তাহিয়াও হেসে ওঠে। পরক্ষণেই তালহার রাগী দৃষ্টি ছুড়ে আসতেই সে চুপ করে যায়। এদিকে মেহরিন সিটটা তাহসানের হাতে দিয়ে গাড়িতে উঠে বসে। রিশাদ সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দেয়। তালহার চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে, মাথাটা যেন ভারী ঝিমঝিম করছে। মেহরিন একটু পরপর আর চোখে তাকাচ্ছে তার দিকে। তালহার অবস্থা দেখে রিশাদ পাশের এক রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায়। তালহা ভ্রুকুচকে তাকাতে সে হাসি মুখে বলে, এক কাপ কফি খেলে মাথাটা একটু হালকা হবে তোর। আর আজ লাঞ্চ ট্রিট না হয় আমার পক্ষ থেকে। তাহিয়ার মুখে সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসের হাসি ফুটে ওঠে। ইয়েস, ট্রিট মানে আমি রেডি। সে ঝটপট নেমে পড়ে। তালহাও কিছু না বলে নিঃশব্দে গাড়ি থেকে বেরিয়ে আসে। টেবিলে বসেছে তারা চারজন, এক পাশে তালহা আর রিশাদ, অন্য পাশে তাহিয়া আর মেহরিন। মেহরিনের ঠিক বিপরীতে তালহা, মুখোমুখি বসে। খাবার অর্ডার দিয়েই তালহা টেবিলে মাথা ঠেকিয়ে রেখেছে, চোখ আধ খোলা, মুখে গভীর ক্লান্তির ছাপ। তাকে দেখে মেহরিন আর তাহিয়া দুজনেই মন ভার হয়ে আসে। হয়তো একটু বেশি অসুস্থ, নয়তো এমন শক্তপোক্ত মানুষ সহজে এতটা নিস্তেজ হয়ে যায় না। মেহরিন চুপচাপ তাকিয়ে আছে তালহার দিকে, তার চোখে মিশে আছে কোমলতা, ভালোবাসা আর উদ্বেগের সুর। নীরবে পর্যবেক্ষণ করছে তালহার চুলের প্রতিটি ভাঁজ, তার দৃষ্টি নড়াচড়াহীন। হঠাৎ পাশ থেকে তাহিয়া কনুই দিয়ে তাকে হালকা ধাক্কা দিল। ধ্যান ভাঙতে মেহরিন বিরক্ত চোখে তাকায় তার দিকে। তাহিয়া চোখের ইশারায় তালহার দিকে দেখাচ্ছে বারবার, বিশেষ করে তার চুলের দিকে। কিন্তু মেহরিন কিছুই বুঝে উঠতে পারছে না। ভ্রু কুঁচকে তাকাতেই তাহিয়া এগিয়ে এসে কানে কানে বলল, আরে বুদ্ধু, বলছি যে ভাইয়ার চুল টেনে দে, আরাম লাগবে। কথাটুকু শুনতেই মেহরিন চোখ বড় বড় করে তাকায়, সঙ্গে সঙ্গে মাথা এদিক ওদিক করে না বলে। তা দেখে তাহিয়া দুষ্টুমি ভরা হাসি দিয়ে মেহরিনের বাম হাতটা তুলে ধরে তালহার মাথার উপর রেখে দিল, সাথে সাথে গলা খাকারি দিয়ে বলল, ভাইয়ার মাথায় চুল একটু টেনে দে তো মেহেরিন, ভালো লাগবে। আমি তো এই দিক থেকে পারছি না। তাহিয়ার এহেন কাণ্ডে মেহরিন লজ্জার ভয়ে মিশে একেবারে মূর্তির মতো বসে রইল। মনে হচ্ছিল এখনই বুঝি তালহা তাকিয়ে ধমকে উঠবে, কিন্তু না, তালহা কিছুই বলল না, শুধু হালকা মাথা নেড়ে নিঃশব্দে সায় দিল। মুহূর্তে মেহরিনের মুখে ফুটে উঠল একরাশ সুখের হাসি। দেরি না করে সে আলতো হাতে তালহার চুল টেনে দিতে শুরু করলো। তার কোমল আঙ্গুলের ছোঁয়ায় তালহার মুখের টানটাও যেন ধীরে ধীরে নরম হয়ে এলো। চোখ বন্ধ করে সে পরম যত্নে সেই স্পর্শটুকু উপভোগ করতে লাগলো, যেন ব্যথার ভারটা মিলিয়ে যাচ্ছে মেহরিনের আঙ্গুলের নড়ে ওঠার সঙ্গে। সেই মুহূর্তের কোমল দৃশ্যটা আড়াল থেকে ক্যামেরায় বন্দি করতে ভোলেনি রিশাদ। দুপুরের নরম আলো তখন টেবিল জুড়ে ছড়িয়ে আছে, চারপাশে কফির মিষ্টি গন্ধ, হাসির শব্দ আর
অনুচ্চারিত ভালোবাসার উষ্ণতা। তালহার মাথা থেকে মেহরিনের আঙ্গুল অনেক আগেই সরেছে। এখন সবাই খাবারে ব্যস্ত, টুকটাক গল্পে হাসির রেশ মিশে আছে। তালহাকে দেখতে বেশ সতেজ লাগছে, হয়তো মাথা ব্যথা কমে গেছে। তবে গম্ভীর স্বভাবের জন্য সে মুখে কিছুই বলল না, চোখে শুধু একটুখানি অজানা প্রশান্তি ঝিলিক দিল। সন্ধ্যা তখন ঠিক 7টা। দাদির ঘরের সাদা আলোয় বসে আছে মেহরিন আর তাহিয়া। দুজনেই মন দিয়ে শুনছে দাদির গল্প। দাদির গলায় যখন তারা প্রথম জানতে পারে দাদা দাদির প্রেমের বিয়ের কথা, তখন থেকেই যেন এক কৌতূহলের রেশ লেগে আছে তাদের চোখে মুখে। এখন সুযোগ পেলেই বলে ওঠে, আরো বলো না দাদি, তখনকার প্রেম কেমন ছিল? তাদের বয়সটা এমন, উঠতি বয়সে নরম আবেগে ভরা। অজানার প্রতি এক অদ্ভুত টান। মাঝে মাঝেই নিজেদের মধ্যে প্রশ্ন উঠে আসে, প্রেম মানে আসলে কি? মানুষ কিভাবে কাউকে ভালোবেসে এত বছর একসাথে থাকতে পারে? তাদের কি একে অপরের ওপর বিরক্তি আসে না? এসব প্রশ্ন আর অনুভূতি নিয়ে যেন তারা আলাদা এক জগতে বাস করে। এমন সময় তাহিয়া কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা দাদু, মানুষ ভালোবেসে যে একসাথে সারা জীবন থাকে, কখনো বিরক্ত লাগে না তাদের? ভালোবাসা এমন এক জিনিস রে দিদি ভাই, একবার যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলো, তবে তার প্রতি ভালোবাসা প্রতিদিনই একটু একটু করে গভীর হয়। তবে শুধুই ভালোবাসলেই হয় না, সেটা প্রকাশও করতে জানতে হয়, যত্নে, মমতায়, আদরে, আহ্লাদে। যখন তুমি তোমার ভালোবাসার মানুষ থেকে এসব না চেয়েও পাবে, তখন সেই ভালোবাসা থেকে জন্ম নেবে আরও বড় এক অনুভূতি, সম্মান। সেই সম্মান থেকে আস্তে আস্তে জন্ম নেয় বিশ্বাস। যখন ভালোবাসা, সম্মান আর বিশ্বাস এই তিনটি একসাথে, তখন সম্পর্কের ভেতরে কোনো বিরক্তি বা দূরত্ব আসার জায়গাই থাকে না। উল্টো প্রতি মুহূর্তেই মনে হয় আরও কিছু বছর এই মানুষটার সঙ্গে বাঁচি। পাশ থেকে মেহরিন আগ্রহ নিয়ে বলে ওঠে, দাদার সঙ্গে তোমার প্রেমটা কিভাবে হয়েছিল দাদু? দাদি একটু হেসে সাদা দেওয়ালের দিকে তাকিয়ে যেন সময়ের পর্দা ভেদ করে চলে গেলেন সে সময়ে। তখনকার লোকের কথা মতো আমি নাকি ছিলাম আগুন সুন্দরী, 15 বছর বয়স, তখন সদ্য 10ম শ্রেণীতে উঠেছি। তখনকার দিনে মেয়েদের পড়াশোনার তেমন দাম ছিল না, ঘরে বিয়ের প্রস্তাব আসতো প্রায়। একদিন পাঠশালা থেকে বাড়ি ফেরার পথে একটা মোটর সাইকেলের সামনে পড়ে যায়। হাত পা ছড়িয়ে পড়েছিলাম রাস্তায়, বই খাতা চারিদিকে ছিটকে। তখনই মোটরসাইকেলের সুদর্শন এক যুবক গাড়ি ফেলে দৌড়ে এসে আমাকে উঠতে সাহায্য করে, বইগুলো গুছিয়ে দেয়। ওর সঙ্গে থাকা আরেকজন তো ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্টের মামলার ভয়ে। এ পর্যন্ত এসে দাদি হেসে ফেললেন। তাহিয়া সাথে সাথে প্রশ্ন ছুড়ে দিল, ওই ছেলেটাই কি আমাদের দাদা ভাই? দাদি এবার মিষ্টি হেসে খানিকটা লজ্জায় গালে হাত দিয়ে মাথা নেড়ে বললেন, হ্যাঁ রে, তিনিই ছিল তোদের দাদা। আমি তো প্রথম দেখাতেই হার মেনেছিলাম। উঠতি বয়স, তার উপর সামনে যেন কল্প পুরুষের আবির্ভাব। সেদিন সে খুব অনুতপ্ত ছিল, বলেছিল লিফট দেবে, কিন্তু সেকালে প্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে প্রাপ্তবয়স্ক ছেলেকে একসাথে দেখলে লোকে কটাক্ষ করত, মিথ্যা অপবাদ দিয়ে বসতো। সে ভয়ে মানা করি। অবশ্য আরেকটাও কারণ ছিল, সে ছিল প্রভাবশালী বাপের ছেলে। তার সাথে দেখলে তো বড়লোকের ছেলে ফাঁসিয়েছে, এসব ধরনের কত কথাই না বলতো। তাই পায়ে হেঁটেই বাড়ি ফিরেছিলাম। তারপর শুরু হলো আমাদের গল্প। স্কুলে যাওয়া আসার পথে মাঝ রাস্তায় এক শিউলি গাছ ছিল, প্রতিদিন সেখানে দাঁড়িয়ে থাকতো ও। গাড়ির পাশে হেলান দিয়ে তাকিয়ে থাকতো আমার দিকে। দিন যেতে যেতে তার পাগলামি বাড়লো। কখনো চিঠি দিত, কখনো মেলা থেকে চুড়ি আলতা এনে দিত। প্রথমে চিঠির উত্তর দিতাম না, কিন্তু পরে ঠিকই দিতে লাগলাম, লুকিয়ে লুকিয়ে। কিন্তু এসব তো কিছু লুকিয়ে থাকে না। একসময় জানাজানি হয়ে গেল, আমিও বদনামও হয়, লোকে আঙ্গুল তোলে। বেশ কয়েকদিন মানসিক অত্যাচারের শিকার হয়। তারপরেই একদিন হঠাৎ সে তার বাবাকে আর কাজীকে নিয়ে আমাদের বাড়ি চলে আসে। সেদিনই আমাদের বিয়ে হয়ে যায়।
তারপর চলে যাই দূর শহরে। যাওয়ার আগে সে শুধু একটাই কথা বলেছিল, দাদি একটু থেমে গেলেন, যেন অতীতের মায়াজালে আটকে গেছেন। তার মুখে প্রশান্তির হাসি, তবে চোখে নোনা জল। এদিকে দুজনেই চোখ বড় বড় করে গল্প শুনছে, ক্ষণে ক্ষণে মুচকি হাসছে, আবার মন খারাপ করছে। সেই সময়ে যে প্রেম এত গভীর ছিল তা ভাবতেই তাদের অবাক লাগে। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা তাহসান মুখ বাঁকিয়ে বলে উঠল, বুড়ি, পুচকু দুটোকে পাকাচ্ছ বুঝি প্রেমের গল্প শুনিয়ে? দাদি হেসে পাশে জায়গা করে বললেন, আরে আয় দাদু ভাই, বস না। পরে বসবো দাদি, এখন কাজ আছে। আর এদের এত তাড়াতাড়ি পাকিও না। এই তোরা যা পড়তে বস। এখন না, ভাইয়া একটু পরেই চলে আসবে, তখন তো পড়তে বসবই। তুমি যাও, একটু রেস্ট নিচ্ছি এখন। তাহিয়ার মাথায় আলতো একটা টোকে দিয়ে মেহরিনের দিকে তাকালো। মেহরিন একটু আসো তো। বলে বাইরে চলে গেল তাহসান। মেহরিন বিরক্ত মুখে তাকিয়ে বলল, এ সময় আবার কি দরকার পড়লো? তবু উঠে গেল। যাওয়ার আগে সাবধান করে বলে গেছে দাদি যেন কিছু না বলে। দাদি হেসে মুখে আঙ্গুল রাখলেন। এই যে চুপ, তুই না আসা অব্দি কিছুই বলবো না। দাদির ঘর নিচতলায়। মেহরিন নিচতলার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে করিডোরে তাকিয়ে দেখে তাহসান দাঁড়িয়ে আছে, মুখে এক চিলতে হাসি। মেহরিন ভ্রুকুচকে বলল, ভাইয়া ডেকেছিলেন যে? তার কণ্ঠে তাহসানের মুখের মুচকি হাসি যেন আরো গভীর হলো। হাতে থাকা সাদা কাগজটা এগিয়ে দিয়ে বলল, এইটা বোধহয় তোমার শীটের ভেতর পেয়েছি। মেহরিন কাগজটার দিকে চেয়ে কপাল কুচকিয়ে হাতে নিল। কৌতূহলে পাতার ভাঁজটা খুলে নিল। ভাঁজ খুলতেই রক্ত ঠান্ডা হয়ে গেল তার। মুহূর্তে মেহরিনের মুখের রং পাল্টে গেল। চিঠিটা সেটাই, যে চিঠি সে বাংলা ক্লাসে অভিমানী মনে তালহাকে নিয়ে লিখেছিল। ওই দিন পিয়নের ডাকে তার শীটের মাঝেই কুচকে রেখেছিল, তা বেমালুম ভুলে গিয়েছিল। শেষ পর্যন্ত তাহসানের হাতে এসে পড়ল এটা। হুট করে বুকে একটা শিহরণ বয়ে গেল। তাহসান যদি এটা বাড়ির সবাইকে জানায়, তালহার কাছে ধরা পড়ে গেলে হয়তো তাকে এ বাড়ি থেকে বের করে দেওয়া হবে। ভয়ের চোটে কাঁপতে কাঁপতে মেহরিনের মাথায় রাত দিন এক করে ভাবনার কোলাজ বাঁধতে লাগলো। প্রতিটি সম্ভাব্য ফলের ছবি যেন চোখের সামনে ঘুরে চলছে। এই হতবুদ্ধি উৎকণ্ঠার মধ্যে তাহসান আবেগমাখা কণ্ঠে থেমে থেমে বলে উঠল, সরি, আমার জন্য কষ্ট পেয়েছো, তবে সেদিন আমি তোমাকে উপেক্ষা করিনি মেহরিন। যাই হোক, সব অভিমান বাদ, আমিও তোমাকে ভালো। বাকিটুকু বলার আগে মেহরিন হালকা স্বরে চেঁচিয়ে ওঠে, এক চোখে হাত দেয়। তাহসান তৎক্ষণাৎ থেমে গিয়ে তার দিকে তাকায়, মুখে চিন্তার ছায়া। কি হয়েছে? মেহরিন চোখ কচলাতে কচলাতে বলল, চোখে কি যেন পড়েছে। তাহসান শুনে দ্রুত এগিয়ে আসে, আলতোভাবে তার থুতনিতে হাত রেখে অন্য হাতে চোখটা একটু মেলে ধরে ফু দিতে শুরু করলো। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে তালহার গম্ভীর কাটকাট কণ্ঠস্বর। এখানে কি হচ্ছে? তালহার কণ্ঠস্বর কানে যেতে দুজন একসাথে পেছনে ফিরে তাকায়। মেহরিন এক চোখে হাত রেখে অন্য চোখে পিটপিট করে তাকায় তার দিকে। তালহার সেই শক্ত কঠিন মুখভঙ্গিটা দেখে বুকের ভেতর হঠাৎ ঠক করে ওঠে। নিঃশব্দে ঢোক গিলে নেয় সে। তালহাকে এমন রাগান্বিত দেখলে কেন জানি তার ভেতরটা কেমন কুকড়ে যায়। মনে হয় নিজের করা সব ভুল, সব কুকর্ম যেন একে একে চোখের সামনে ভেসে উঠছে। মাথায় ঘুরছে হাজারটা ভাবনা। আবার কি এমন করলাম? কিছু আন্দাজ করলো নাকি চিঠির ব্যাপারটা জেনে ফেলেছে সে? এসব ভাবনার ভেতরে তালহা ধীর পায়ে আবারও দু কদম এগিয়ে আসে। তাহসান তখন পকেটে হাত গুজে ঠায় দাঁড়িয়ে আছে, তার চোখে চোখ রেখে তাকিয়ে। ঠোঁটের কোণে এক ফোঁটা শয়তানি হাসি খেলে যায়, যেন ইচ্ছে করে আগুনে ঘি ঢালছে সে। তালহার চোয়াল টান টান হয়ে উঠল, নিঃশ্বাস তখন ভারী হয়। এরপর হঠাৎই তার দৃষ্টি ঘুরে যায় মেহরিনের দিকে, চোখে কঠোরতা। প্রশ্ন করেছে? মেহরিন হালকা কেঁপে ওঠে, মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। তাতে যেন তালহার রাগ আরও এক ধাপ বেড়ে যায়। দাঁত চেপে গম্ভীর গলায় বলে ওঠে, মুখে কি ঠোসা পড়েছে? মেহরিন মাথা নিচু করে কাপা গলায় সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, প্রশ্ন করেছেন। তো উত্তর কোথায়? মেহরিন তোতলাতে তোতলাতে বলে, চোখে চোখে চোখে। তার কথা শুনে তালহার কপাল কুঁচকে যায়। উত্তর চোখে মানে? মেহরিন চমকে ওঠে, নিজের বলার ভুল বুঝতে পেরে তাড়াতাড়ি করে বলে ওঠে, না না, মানে আমাকে তাহসান ভাইয়া ডেকেছিলেন।
বাক্য শেষ হওয়ার আগে তালহার কর্কশ কণ্ঠ বাজে। ভাইয়া নয়, স্যার হবে। স্যার, টিচাররা মা বাবার সমান, এটা মনে রাখবে। তালহার কথার সঙ্গে সঙ্গে মেহরিন তাড়াতাড়ি মাথা ঝাঁকায়। একবার তাহসানের দিকে তাকাতেই তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি তালহার চোখে এসে লাগে, কিন্তু সে তা উপেক্ষা করে নিচু গলায় বলল। তারপর তালহার প্রশ্নে মেহরিনের মাথা যেন ঘুরে ওঠে। এক্ষুনি কি বলছিল সেটাই যেন ভুলে গেছে, মনে মনে বিড়বিড় করে আওড়ায়। তারপর তারপর কিন্তু কিছুতেই মনে পড়ে না। মনে হয় মাথার ভেতর সব এলোমেলো হয়ে গেছে। নিজেকে নিজেরই ঠাস করে একটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে। তালহার সামনে দাঁড়াতে যেন সব ভুলে যায়। ভয় নাকি অন্য ধানে আল্লাহই জানে। তাকে এভাবে আমতা আমতা করতে দেখে তালহার শার্টের হাতার বোতাম খুলতে খুলতে কর্কশ্বরে বলে উঠল। তাহসান ডেকেছিল, দেন কন্টিনিউ করো। মেহরিন বিস্ফারিত চোখে তাকায়। তালহা কি তবে তার মনের কথা পড়ে ফেলেছে? সে যে ভুলে গিয়েছে তা বুঝে গেছে বুঝি? চোরা মনে একরাশ ভয় এসে ওঠে। না না, তালহা যদি আর একটাও কথা শুনে ফেলে তবে সর্বনাশ। দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, তারপর আমি এখানে এসেছি আর আমাকে সাদা কাগজ। বাকিটুকু বলার আগে গলা আটকে গেল তার। কি বলতে যাচ্ছিল মাথায় আসতে মনে মনে বলে উঠল, এই রে, এখনই তো মুখ ফসকে বলে ফেলতাম। কাগজ বললেই তো দেখতে চাইবে স্যার, আর দেখে ফেলে ধমকের সাথে থাপ্পড় তো ফ্রি পাবই। না না, এটা বলা একদমই যাবে না। ভয়ে ভয়ে তাহসানের দিকে তাকাতেই তাহসান আলতো হেসে সোজা হয়ে দাঁড়ায়। শান্ত গলায় বলল, আমি ডেকেছিলাম আগের ইয়ারের ইংলিশ কোশ্চেনটা দিতে, তাহিয়া মেহরিনের কাজে লাগবে তাই। তাহসানের এই কথায় তালহা যেন আরো অসন্তুষ্ট হয়ে উঠল। এক ঝটকায় মেহরিনের হাত থেকে কাগজটা ছিনিয়ে নিল সে। মেহরিন ভীত চোখে চেয়ে আছে তালহার হাতে ধরা কাগজটার দিকে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রবাদটার অর্থ আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। মনে মনে শুধু দোয়া করছে, আল্লাহ তুমি দয়া করো, যেন কিছু না পড়ে, কাগজটা ফেরত দেয় আল্লাহ। তালহার হাতে কাগজটা দেখে প্রথমে কিছু বলার চেষ্টা করলেও পরে থেমে গেল তাহসান। ঠোঁটে হালকা এক মুচকি হাসি ফুটে উঠল। মনে মনে হেসে উঠল সে। মেঘনা চাইতেই জল। বাহ, ভেরি গুড তালহা, এতদিনে একটা ঠিকঠাক কাজ করলি। এবার আরামসে চিঠিটা পড়ে নে, আর আমাদের রাস্তার কাটা না হয়ে সরে যা। তারপর একটু আগে কি করছিলে? তালহা কড়া চোখে তাকিয়ে প্রশ্নটা করল মেহরিনের দিকে। তার দৃষ্টির সামনে পড়ে মেহরিন একটু থমকে গেলেও নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলল, আমার চোখে কি যেন পড়েছিল, তাকাতে পারছিলাম না, তাই তাহসান স্যার ফু দিয়ে দিচ্ছিল। কথাটা শেষ হতেই তালহার চোখে দৃষ্টি আরো গাঢ় হয়ে উঠল। এক পলকে তাহসানের দিকে কটমটে চোখে তাকিয়ে পরে মুহূর্তেই মেহরিনের সামনে এসে দাঁড়ালো সে। হঠাৎ এত কাছে তালহাকে দেখে মেহরিনের বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। হৃদস্পন্দন যেন স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেড়ে চলছে। হঠাৎই গরম লাগতে শুরু করলো, যেন আশেপাশের বাতাসও উত্তপ্ত হয়ে উঠেছে। বেশ কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে তালহা ধীরে ধীরে তার হাত বাড়িয়ে মেহরিনের চোখের ওপর থেকে হাতটা সরিয়ে দিল। তারপর 2 আঙ্গুলের ফাঁকে তার লম্বা পাপড়িগুলো নিয়ে চেপে ধরল। একটু পেছনে এনে টান দিয়ে ছেড়ে দিল। এবার দেখো, চোখে এখনো কিছু লাগছে কিনা দেখো। মেহরিন তড়িঘড়ি চোখ এদিক সেদিক ঘুরিয়ে দেখতে লাগলো। না, একদম ঠিক আছে, কোনো গোতা নেই, কোনো জ্বালাও নেই। মনে মনে হেসে উঠল সে। আরে, তার তালহা তো একেবারে 3 in 1, বিজনেসম্যান, টিচার, এখন আবার ডাক্তারও। আহা, কি ভাগ্য তার! ভালোই হলো, বাইরে আর যেতে হবে না। নিজের জামাই চিকিৎসা করে দিবে। নানা ভাবনা ভাবতে লাগে সে। এই ভাবনায় নিজের মনেই খুশিতে ফেটে পড়ছে। দ্রুত খুশি মনে বলল, আর লাগছে না, একদম ঠিক হয়ে গেছে। শুনতেই তালহা ঘরের দিকে হাঁটা দিল। মেহরিন তার পেছনে তাকিয়ে রইল খুশি চোখে। ঠোঁটের কোণে হালকা হাসি, কিন্তু পরক্ষণেই যেন কিছু মনে পড়ে দ্রুত পায়ে নিচের দিকে নামতে গেল সে। ঠিক তখনই পেছন থেকে তাহসানের কণ্ঠ ভেসে এলো। তুমি কি কফি বানাতে যাচ্ছ? মেহরিন পেছন ফিরে বলল, জি, আপনিও খাবেন? তাহসান হালকা হাসি দিয়ে মাথা নেড়ে সম্মতি জানাতে মেহরিন নিচে নেমে এলো। রান্নাঘরের দরজার কাছে পৌঁছাতেই তালহা ছোট চাচির মুখোমুখি হলো। তাকে রান্নাঘরে দেখে চাচি ভ্রুকুচকে বললেন, কি চাই? এই অসময়ে পড়া রেখে রান্নাঘরে খিদে পেয়েছে, কিছু খাবি? একসাথে এতগুলো প্রশ্ন শুনে মেহরিন হেসে এগিয়ে গিয়ে তার গাল টেনে বলল,
ও আমার কিউটি আন্টি, এত প্রশ্ন একসাথে করলে আমি কোনটার উত্তর আগে দিই বলো তো? চাচিও হেসে উঠলেন, নরম গলায় জিজ্ঞেস করলেন। খিদে পেয়েছে? মেহেরিন মিষ্টি গলায় বলল। না গো, একটু কফি বানাবো। বলতে বলতে ছোট পাতিলে দুধ নিতে গেল সে, কিন্তু তার হাত থেকে পাতিলটা নিয়ে চাচি নিজে চুলোয় বসিয়ে দিলেন। তুই যা পড়তে বস, আমি বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। এই কথাটা শুনতেই মেহরিনের মুখ চুপসে গেল, মনটা ভেতরে ভেতরে কেমন কেঁপে উঠল। এটাই তো সুযোগ। কফির বাহানায় তালহার রুমে গিয়ে চিঠিটা চুরি করার প্ল্যান ছিল না। এখন যদি চাচি কফি বানায় সব শেষ, প্ল্যানটা ভেস্তে যাবে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে চাচির হাত ধরে দরজার কাছে টেনে এনে সে নরম গলায় বলল। 5 মিনিটের কাজ, আমি করে ফেলবো। তুমি বরং যাও, ছোট চাচু ডাকছে তোমাকে। আগে একবার গিয়ে শুনে আসো না। কই, আমি তো শুনলাম না, কখন ডাকলো? মেহরিন গলা নিচু করে মুখে নিষ্পাপ ভান এনে বলল। আরে আমি আসার সময় বললো তোমাকে ডেকে পাঠাতে। মেহরিনের কথাগুলো শেষ হতেই তিনি হাত মুছতে মুছতে চলে যান। শান্তির নিঃশ্বাস ফেলে নিজ কাজের মধ্যে মন দিল। 2 কাপ কফি হাতে নিয়ে প্রথমে তাহসানের ঘরে দিয়ে এসে তারপর সরাসরি তালহা রুমের দিকে এগিয়ে যায়। ভাবছিল তালহা বাথরুমে আছে, তাই সোজা রুমে ঢুকে পড়ল। কিন্তু রুমে ঢুকতেই থমকে গেল সে। তালহার হাতে চিঠি এবং সে সেটি মনোযোগ দিয়ে পড়ছে। মুহূর্তের মধ্যে মেহরিনের শ্বাস চলাচল ধীর হয়ে এলো, যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। ভয়ে সে হাতের ট্রেটা আরও জোরে চেপে ধরে, হাত পা হালকা কাঁপছে। কার উপস্থিতি টের পেতেই পাশ ফিরে তাকালো তালহা। মেহরিনের দিকে পূর্ণ দৃষ্টি পড়তেই তার ভয়ের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে গেল। তালহার চোখ মুখ লাল, যেমনটা সে রাগের সময় হয়। তবে কি সে রেগে গেছে তার এই কাজকর্মের জন্য? তালহাকে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নিল, আস্তে ধীরে এগিয়ে গিয়ে কফির সামনে ধরল। আপনার কফি। কফি এগিয়ে দিতে দিতে মনে মনে ভাবছে, এই বুঝি কফিটা ঝাড়ি মেরে ফেলে দিবে। কিন্তু না, তালহা হাত বাড়িয়ে কফিটা নিল। আজ আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো না মেহরিনের। ভয়ে পেছন ঘুরে যাওয়ার জন্য ধীর গতি নিল। ঠিক তখনই তালহা ডেকে উঠল। এসব কি মেহরিন? মেহরিন চমকে দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে পড়ল। হাত পা যেন কেউ টেনে আটকে দিয়েছে। ভয়ে ট্রেটা আরো শক্ত করে পেটের সাথে চেপে ধরল। মেহরিনকে চুপচাপ দেখে তালহা আবার বলল। কি হলো? উত্তর দাও, এদিকে ফিরো। তার আদেশে মেহরিন ধীরে ধীরে তালহার দিকে মুখ ঘোরালো, তবে মাথা নিচু। তালহা তপ্ত শ্বাস ফেলে বলল। যদি ভালোবাসতে হয় তবে সেটা মন থেকে একজনকে সত্যিকার অর্থে ভালোবাসতে হয়। বারবার এসব ভালোবাসা নয়। এখন তোমার উঠতি বয়স, এই সময় অনেক কিছু ভালো লাগবে, অনেক নতুন নতুন অনুভূতি মনে নাড়া দেবে। সেই অনুভূতিতে ভেসে যাওয়া, উড়ে বেড়ানো হয়তো এখন ভালো লাগবে, কিন্তু মনে রেখো, এসব আবেগ যদি নিয়ন্ত্রণে না রাখো, শেষমেশ তা তোমার ক্ষতির কারণ হতে পারে। এই বয়সের অস্থির অনুভূতিগুলোকে সংযমে রাখো, সময়কে বোঝো, নিজেকে সামলা মেহরিন। মেহরিন চমকে উঠল, সব কথা যেন মাথার উপর দিয়ে গেছে। তবে শেষে শান্ত স্বরের মেহরিন ডাকটা যেন মনে ধাক্কা দিল। মনের অশান্ত পরিবেশ নিমিষেই শান্ত নদীতে পরিণত হলো। কানে বারবার তালহার ডাক ভেসে আসছে। তালহা বোঝালো কি, আর মেহরিন সে কিনা বোঝানোর মাঝেও তার রঙিন অনুভূতিতে আবারও ভেসে উঠল। যদি তালহা তা জানতো, হয়তো হুদাই বুঝিয়ে নিজের সময় নষ্ট করত না। মেহরিনকে চুপ দেখে তালহা চিঠিটা এগিয়ে দিল। স্বাভাবিক হলেও কণ্ঠে হালকা তাচ্ছিল্যের আভা। এসব বাচ্চামি বাদ দাও মেহরিন, তোমার ফিউচার অনেক ব্রাইট, সেদিকে ফোকাস করো। এইসবের পেছনে লেগে না থেকে নিজের বইয়ের সঙ্গে লেগে থাকো, দেখবে ফলাফল ভালো আসবে। তালহার কথায় মেহরিন ফট করে তাকায় তার দিকে। তালহার চোখ এখন সম্পূর্ণ শান্ত, যেন কোনো অনুভূতিই নেই। ঠিক ঝড় থেমে যাওয়ার পরে সেই নির্জন শান্ত পরিবেশের মতো, যেখানে অশান্তি যা ছিল তা ঝড়ের সঙ্গেই উড়ে গেছে। তালহার কথায় মেহরিনের মুখে হালকা একটা হাসি ফুটে উঠল। এখন তার ভীষণ ইচ্ছে হচ্ছে কিছু কথা বলতে। মনের ভেতর জমে থাকা অনেক দিনের আশ্চর্যভাবে এখন আর ধমক খাওয়ার বা বকুনি খাওয়ার ভয় নেই, বরং মন বলছে বলে ফেলো। দীর্ঘশ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল। শুধু ভালোবাসলেই হয় না, শক্ত করে ধরে রাখতেও জানতে হয়। শুধু পাবো না ভেবে থেমে থাকলে চলে না, বারবার চেষ্টা করে যেতে হয়। তবে শেষ প্রচেষ্টার পরেও যদি না মেলে, তাহলে ভাগ্যের দোষ দিয়ে নিজেকে গুটিয়ে নেব না হয়।
কথাটুকু শেষ করে চিঠিটা হাতে নিয়ে পেছনে ফিরে বেরিয়ে আসার উদ্দেশ্যে পা বাড়ালো। হাঁটতে হাঁটতে আবারও বলল, ভালোবাসতে বা কাউকে বুঝতে বয়স লাগে না। এসব অনুভূতি যে কোনো বয়সেই জেগে উঠতে পারে। বয়স লাগে শুধু দায়িত্বের জায়গায়, যেমন বিয়ে, চাকরি বা ভর্তির পরীক্ষায়। কিন্তু ভালোবাসা, সেটা তো হৃদয়ের বিষয়, ক্যালেন্ডারে নয়। এ কথা বলে তালহা রুম থেকে বেরিয়ে এলো। এখন মনটা কেমন হালকা লাগছে, যেন বুক থেকে ভারী কিছু নেমে গেছে। একটানা জুড়ে একটা গভীর নিঃশ্বাস নিল। এখন ভালো লাগছে। আমি যাকে চাই সে অন্তত জানে আমি তাকে কতটা চাই। এবার না পেলে না হয় সত্যি ভাগ্যের দোষ দিয়ে নিজেকে সরিয়ে ফেলবো। শেষ কথাগুলো বলল ভীষণ মন খারাপি নিয়ে, তবে পরক্ষণে নিজেকে সামলে নিল। না, তালহা তো তাকে রিজেক্ট করেনি। না না, হাল ছাড়া যাবে না। মুচকি মুচকি হাসতে হাসতে রুমে ঢুকে পড়ল। অন্যদিকে তালহা কফিতে এক চুমুক দিয়ে মৃদুস্বরে বলল, ভালোবাসা সুন্দর, তবে ভালো লাগে ভয়ঙ্কর। ভালোবাসা একজনতে আবদ্ধ থাকে, তবে ভালো লাগে হাজার জনে। চোখ বন্ধ করে মনে মনে উচ্চারণ করলো, নতুন গন্ধে মেতে ওঠো তুমি, পুরনো গন্ধের নাক কুচকাও। মনে রেখে একজন ক্ষণিকের জন্য হারালেও অপর জন্য হারায় দীর্ঘমেয়াদে গভীরভাবে। অন্যদিকে মেহেরিন রুমে এসে দেখে তাহিয়া পড়ার টেবিলে বসে আছে। সে সঙ্গে সঙ্গে পাশে গিয়ে বসে। খাতা কলম বের করে খাতায় বড় বড় অক্ষরে লিখল, নোবডিজ প্রবলেম। লিখে কলমের মুখটা লাগিয়ে পাশে রাখে। আয়নার সামনে গিয়ে কাগজের দুই কোণা দুই হাতে ধরে বুকের সামনে তুলল। তার আজগুবি কাণ্ড দেখে তাহিয়ার কপালে ভাঁজ পড়ে। হাতে থাকা কলমের মুখা দিয়ে ঢিল মেরে বলল, কি করছিস? পাগল হয়ে গেলি নাকি? তাহিয়ার কথায় পাত্তা না দিয়ে মেহেরিন বলল। তোর টি শার্ট আছে না? তাহিয়া চেয়ারে ঘুরে বসে দুই পা দুদিকে রাখে। চেয়ারের পিঠে দুই হাতে হেলান দিয়ে বসে বলল, তা দিয়ে তুই কি করবি? তোর মতলবটা কি বলতো? একটু পরেই দেখতে পাবি। তাহিয়া নেভি ব্লু কালারের একটি লম্বা হাতার টি শার্ট বের করে সঙ্গে সঙ্গে গায়ে জড়িয়ে নেয়। হাতের কাগজটা ফের বুকের সামনে ধরে। হালকা বিরক্ত স্বরে বলল, একটা মেরুন রঙের টি শার্টও নেই, থাক, এটা দিয়েই চলবে। তাদের বকবকের মাঝখানে কখন যে তালহা হাজির হয় বুঝে ওঠেনি। দুটোকে পড়ার টেবিলে না দেখে দরজা থেকে ধমকে উঠল তালহা। 7:30 বাজতে লাগলো, আর তোর এখনো পড়তে বসিস নে? বুঝেছে, নাসির মিয়ার দোকান থেকে বেদ 2টা আনাতে হবে। অনেক বড়দের মতো ট্রিট করে দেখেছি, ঠিক হওয়ার নয়। তালহার হঠাৎ কণ্ঠে দুজনে চমকে তাকায়। মেহরিন সঙ্গে সঙ্গে হাতের কাগজটা মুঠো করে নেয়। এক দৌড়ে গিয়ে চেয়ারে বসে পড়ে। তাহিয়াও ঝটপট চেয়ারে সোজা হয়ে বসে। বলা যায় নাকি, যদি তালহা তাদের জন্য সত্যিই বেত নিয়ে আসে তবে তাদের পিঠেই ভাঙবে। এদিকে তালহা তাদের কাজকর্ম দেখে ফুঁসে ওঠে। দুটোই ফাঁকিবাজ, সুযোগ পেলেই শুরু করে। এগিয়ে এসে টেবিলে দুই হাত রেখে হেলান দিয়ে দাঁড়ায়। কেমিস্ট্রি বই খুলে 118টি মৌলের নাম বের করে দুজনের সামনে রাখে। এদিকে তাহিয়া ভাইয়ের মেরুন রঙের টি শার্টের দিকে জহুরি চোখে চেয়ে আছে। টি শার্টের বুকে লেখা নোবডি। এবার তাহিয়ার দুধ কা দুধ পানি কা পানি হলো। চোখ ছোট ছোট করে মেহরিনের দিকে তাকায়। মেহরিনও তার দিকেই তাকিয়ে দুষ্টু হাসি দিতেই মেহরিন লজ্জা মিশ্রিত হাসি দেয়। একে অপরের সঙ্গে চোখাচোখি কথা বলতে লাগে। দুটোকে ইশারায় কথা বলতে দেখে তালহা টেবিলে জোরে বাড়ি মেরে গরম গলায় বলল, আমি আসছি 10 মিনিটের মধ্যে। এর মধ্যে যেন 30টি মৌলের নাম একদম লাইন বাই লাইন মুখস্থ হয়, না হলে পানিশমেন্ট। বলেই সে গটগট পায়ে চলে যায়। এদিকে তাহিয়া মেহরিন ভয়ে একবার বইয়ের দিকে তাকাচ্ছে, একবার তালহা যাওয়ার পানে ঢোক গিলে মেহরিন বলল, ধুর, খালি পড়া পড়া পড়া, ভাল লাগে না আর। তুই আয়নার সামনে কেন গেলি? টেবিলে বসে আড্ডা মারলেও বুঝতো আমরা পড়ছি, তাহলে আর পড়া দিত না। এমনি আমার দোষ। তুই টেবিল ছেড়ে আমার দিকে ফিরলি কেন? 1 মিনিট তর্কাতর্কি শেষে মেহরিন বলল, বাদ দে, এখন কথা বলতে লেগে সময় খোয়াছি। এর থেকে পড়াই ভালো। কিন্তু এতগুলো মুখস্থ করব কি করে? কয়েকটা কমন হলেও বাকিগুলো। তাহিয়া কিছু ভেবে ঝটপট উঠে মায়ের রুমের দিকে ছুটে। মেহরিন হাঁ হয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। কয়েক সেকেন্ডের মধ্যে তাহিয়া আবার হাজির হয়। হাঁপাতে হাঁপাতে চেয়ারে বসে বলল, এখন দেখিস, ফটোফট লিখে ফেলবো। বলতে বলতে সে মোবাইলে একটি ভিডিও বের করে টেবিলের মাঝে রাখে। প্লে করতেই গান বেজে উঠল। আবারও ব্যাকগ্রাউন্ড সং বেজে উঠল।
তাহিয়া গানের সঙ্গে সঙ্গে তালে তালে মৌলের নাম বলছে এবং শরীর দোলাচ্ছে। মেহরিন প্রথমে অবাক হলেও গানের সুরে তারও নাচ উঠে যায়। বুদ্ধি ভালো, গানও শুনলো, পড়লো। সে সাথে গলা মেলাতে থাকে। গানে তালে তালে দুজনেই পড়ছে আর নাচছে। পাশের রুমে থেকে গান শুনে তালহা ল্যাপটপ রেখে রেগে পা বাড়ায়। এ সময় কে গান শোনে? তাহিয়ারা পড়ছে জানে না সে? ভাবতে ভাবতে গানের উৎস খুঁজে তাহিয়া রুমের সামনে আসে। রুমে ঢুকতেই দেখে দুজন নাচছে এবং গানের সুরে মৌলের নাম উচ্চারণ করছে। তাদের অবস্থা দেখে তালহা বলদ বনে গেল। সে হতবাক, এতটা বিচ্ছু হয় কেউ? সঙ্গে সঙ্গে সে হুঙ্কার মারে। স্টপ দিস। তালহার হঠাৎ হুঙ্কারে দুজন লাফিয়ে ওঠে। চেয়ার থেকে পড়তে চেয়েও চুপচাপ নিজেদের সামলে নেয়। বুকে থুতু দিতে দিতে গান বন্ধ করে। আমি তোদের পড়তে বসিয়েছি আর তোরা গান বাজিয়ে নাচছিলি? কথাটা বলে মেহরিনের দিকে রাগী চোখ দিলে সে হাত বাড়িয়ে তাহিয়াকে দেখায়। তাহিয়ার দিকে তাকাতেই সে ফড়ফড়িয়ে বলে, বাংলা স্যার বলেছিলেন সুরে সুরে পড়লে জিনিস নাকি বেশি মুখস্থ হয়, তাই আমরা মৌলের গান বাজিয়ে পড়ছিলাম। তালহা দুই আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করে। ভীষণ বিরক্ত সেই দুটোর উপর। এগিয়ে গিয়ে চেয়ারটা নেব সে বলল। অল্পবিদ্যা ভয়ঙ্কর, সেটা তো জানিস নিশ্চয়। দুজনই মাথা নাড়ে। তালহা এবার বই হাতে নিয়ে বলল, এবার বলা শুরু করো। কথা শুনে দুজন একে অপরের দিকে তাকায়। একজন আরেকজনকে ঠেলছে বলতে। দুজনকে চুপ থাকতে দেখে তালহা আবারও বলল, কে হলো? স্টার্ট। বাথরুম। তার কথা শুনে তালহা ফট করে তাকায়। হোয়াট? এটা আবার কোন মৌল? না না, মৌল না, আমি আসলে বাথরুমে যাব। তালহা কঠোর চোখে একবার তাকে পরখ করে বলল। যাও, ফাস্ট আসবে। মেহরিন মাথা নেড়ে চলে যায়। এদিকে বেচারি তাহিয়া ফেসে যায়। তাকে মৌল ধরলে সে প্রথম পাঁচটা বলে আটকে যায়। এখানেই তার বেশি প্যাঁচ লাগে। তা দেখে তালহা ধমকে উঠে সঙ্গে সঙ্গে মুখস্থ করার হুকুম দিলে তাহিয়া তা আবার মুখস্থ করতে শুরু করে। মেহরিন প্রায় 5 মিনিট পর বাথরুম থেকে বের হয়। দেখে তালহা মোবাইলে কারোর সঙ্গে কথা বলছে। সুযোগ পেয়ে সে আস্তে আস্তে পা বাড়িয়ে দাঁড়ায় তার পেছনের ডান দিকে। হাতের মুঠোয় কচলানো কাগজটি সাবধানে বুকের কাছে ধরে। তাহিয়াকে ইশারায় ডাকলে সে তাকায়। সঙ্গে সঙ্গে মেহরিন পোজ নিয়ে দাঁড়িয়ে পড়ে। তা দেখে তাহিয়া হেসে ওঠে। এদিকে তালহা তীক্ষ্ণ চোখে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকে। সঙ্গে সঙ্গে ভিডিও কল কেটে দিয়ে সোজা হয়ে বসে। তাকে নড়াচড়া করতে দেখে মেহরিন কাগজটি লুকিয়ে নিয়ে বসে জায়গায়। আজকের প্রথম ক্লাস ছিল হায়ার ম্যাথ, কিন্তু স্যার অসুস্থ থাকায় আসতে পারেনি। আর সেটাই যেন ক্লাসে এক অদ্ভুত আনন্দে ঢেউ তুলে দিল। ক্লাস হবে না মানে পুরো 45 মিনিটের স্বাধীনতা। বন্ধু বান্ধবদের সাথে ইচ্ছে মতো আড্ডা, বকবক, গান, হাসাহাসি, কেউ বারণই করবে না। যেই ভাবা সেই কাজ। শেষে 2টা বেঞ্চ দখল করে একদল ছেলে শুরু করে দিয়েছে গানের আসর। অন্যদিকে সামনের সারির মেয়েরা ঘুরে বসে পেছনের মেয়েদের সাথে খেলছে চোর পুলিশ। কেউ আবার গোল হয়ে বসে গল্পে মশগুল। কেউ বইয়ে মুখ গুজে থাকা জ্ঞানী সাজছে। আর কিছু পণ্ডিত বন্ধুদের বোঝাচ্ছে ক্যালকুলাসের রহস্য। মুহূর্তে পুরো ক্লাসরুমটা পরিণত হলো একদম মাছের বাজারে। মেহেরিনটাও বসে গল্প করছে, সঙ্গে আরও কয়েকজন স্টুডেন্ট। আজকে তাদের আলোচ্য বিষয় টিচার্সরা। আরে ওই বাংলা তবলা ভণ্ডকে কেউই সহ্য করতে পারে না। প্রিন্সিপাল স্যারই পারলে এতদিনে ওনাকে উড়িয়ে দিত। আত্মীয় বলে নাকি রেখেছে। মেয়েটার কথা শুনে রাফি হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল, আমার কি মনে হয় জানিস? সবাই কৌতূহল নিয়ে তাকালো তার দিকে। কি? রাফি মুখটা রহস্যময় করে বলল, মানুষের ব্রেন থাকে মাথায়। পাশ থেকে ফারিন তৎক্ষণাৎ বলে উঠল, তুই কি বলতে চাস? স্যারের ব্রেন হাঁটুতে? আরে না, স্যারের ব্রেন ওই বিশাল ভুঁড়িতে, তাই তো ব্রেন উল্টাপাল্টা কাজ করে। 1 লাইন পড়ায় 10 লাইন গুলিয়ে ফেলেন। তার কথা শেষ হতেই তাদের মধ্যে হাসির বিস্ফোরণ ঘটে। সবাই হেসে ওঠে। কেউ স্বভাবগত টেবিলে চাপড় মেরে মেরে হাসছে, তো কারো হাসতে হাসতে চোখে জল আসার উপক্রম। তাদের এত হাসাহাসি দেখে পাশের বেঞ্চরাও কৌতূহলী হয়ে জানতে চায় কি হয়েছে। এক মেয়ে রাফির উক্তিটা বলতেই তারাও হেসে লুটোপুটি। আবার তাদের হাসতে দেখে অন্যরাও জানতে ইচ্ছুক হয়। এভাবে কয়েক সেকেন্ডে পুরো ক্লাস জুড়ে কথাটি ছড়িয়ে পড়ে।
কিছুক্ষণের মধ্যেই পুরো ক্লাসে হাসির রোল পড়ে যায়। এক একজন হাসছে, কেউ আবার রাফির কথায় সম্মতিসূচক মাথা নাড়ছে, কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না। মাত্র 2 মিনিটের মাথায় পাশের আর্টসের ক্লাসের ম্যাম দরজায় এসে হাজির। তখনও সবাই হাসিতে ব্যস্ত, ওনাকে খেয়াল করেনি কেউ। তবে ওনার ভারী গলায় হঠাৎ সবাই থেমে গেল, গলা শুকিয়ে একসাথে তাকালো দরজার দিকে। কি হচ্ছেটা কি এই ক্লাসে? ম্যামকে দেখে তড়িঘড়ি হাসি চেপে সবাই নিজের জায়গায় গিয়ে সোজা হয়ে বসে পড়ল। রাফি নিচু গলায় মুখ ফসকে বলে ফেলল, এই রে, আজরাইলের বোন নাজরাইল ইজ কামিং। তবে মেহরিনটা ঠিকই শুনেছে, আর হাসি চেপে রাখতে পারেনি তারা। জোরে হেসে উঠল। তাদের হাসি শুনে সামনের বেঞ্চের তারাও নিজেদের হাসি কন্ট্রোল করতে পারেনি। ব্যাস, এভাবেই হাসির ঢেউ ছড়িয়ে পড়ল পুরো ক্লাসে। মুহূর্তেই আবারও ক্লাস ফেটে পড়ল হাসিতে। ওই যে কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, তাদের অবস্থা তাই। কিন্তু এবার ম্যাম আর চুপ রইলেন না, রেগে গম গম করতে করতে বললেন, চুপ, একদম চুপ। বেয়াদবের দল, তোদের হিহিহার জন্য ক্লাস নেওয়া যাচ্ছে না, আবার আমার সামনেই হাসছিস। দাঁড়া, এখনই একজন স্যারকে পাঠাচ্ছি। বলেই তিনি রাগে ফুঁসতে ফুঁসতে অফিস রুমের দিকে চলে গেলেন। তার ধমকে পুরো ক্লাস নিস্তব্ধ। সবাই এবার রাগের চোখে তাকাচ্ছে রাফির দিকে। রাফি ঢোক গিলে বলল, কি এভাবে দেখাচ্ছিস কেন তোরা? তুই তো হাসালি, তোর জন্য এখন ক্লাস করতে হবে। দূর। হ্যাঁ, এখন শব্দ আমার? আমি কি বলেছি এই হাস হাস, এই হাস? যত সব। মুখ মোড়া মেরে সে নিজে সিটে বসলো। এর মধ্যেই বাংলা স্যার তার তবলার মতো পেটটা নিয়ে ধুমধুম শব্দ করে ক্লাসে এসে হাজির হলেন। তাকে দেখা মাত্র সবাই আঁতকে উঠল। তিনি এসেছেন মানে তাদের কানের 12টা বাজাবেন, জ্ঞান দিয়ে দিয়ে ঝালাপালা করে দেবেন একদম। তবু ভদ্রতার খাতিরে সবাই উঠে দাঁড়িয়ে সালাম দেয়। স্যার সালামের উত্তর নিয়ে সামনের পাতানো চেয়ারে বসে পড়লেন। সঙ্গে সঙ্গে কাঠের চেয়ারটা হালকা শব্দ করে উঠল। তা শুনে তাহিয়া অবিলম্বে বলে উঠল, এই রে, ভেঙে গেল। তার কথাটা শুনতে মেহরিন দ্রুত তার মুখ চেপে ধরল। তবে এতে কাজ হলো না। যা শোনা স্যার শুনে ফেলেছেন। রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে বললেন, এই কে রে? কোন বিয়াদব এ কথা বলেছে? এখনই বল, বল বলছি, কার এত সাহস? ক্লাসের এক একজনের হাত পা কাঁপছে, তবে কেউই তাহিয়াকে দেখাচ্ছে না, কারণ তাকে দেখালে স্যার আরও চিল্লাবেন। ফারিন কটমটে কণ্ঠে ফিসফিস করে বলল, শালি, এত জোরে বললি কেন? তবলা বাজাতে ভালো লাগে তোর? তাহিয়া টেনশনে ডান হাতের নখ কামড়াতে কামড়াতে বলল, আরে আমি তো মনে মনে বলছিলাম, কেমনে যে জোরে বলে ফেললাম। হয়েছে, এবার চুপ যা, নয়তো কথা বলতে দেখলে আরও ভাষণ দেবে। এদিকে স্যার ইচ্ছে মতো চিল্লিয়ে বললেন, বস, গণিতের বই বের কর সবাই। স্যারের মুখে গণিত শব্দটি শুনে এক একজনের মুখ চাউচাউ করছে। একজন মিনমিনিয়ে বলল, স্যার, এখন তো আমাদের উচ্চতর গণিত ক্লাস। স্যার সে কথায় পাত্তা না দিয়ে মাথা ঘুরিয়ে দেখে দেখে রাফিকে ডাকলেন। রাফি বেচারাটা ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। না জানি কি চলছে স্যারের মাথায়। আজকে আমি তোদের উচ্চতর গণিত পড়াবো। তো উচ্চতর গণিত মানে বুঝেছি। রাফি মাথা এদিক সেদিক নাড়ল। তা দেখে স্যার গম্ভীর গলায় বললেন, কি তোরা বুঝিস না? তাহলে স্যার তোদের পড়িয়েছেটা কি? এইভাবে ফাঁকি দিয়ে পড়ালে তো চলবে না। আজ ওই প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে হবে। স্যার আসামিকে চিহ্নিত করতে পারে না, পুলিশকে চিনে কি হবে? স্যার তার কথার মানে বুঝতে না পেরে কপাল কুঁচকে প্রশ্ন করলেন, মানে হলো স্যার, বলতে চেয়েছি উচ্চতর গণিতের সূত্রই বুঝি না, নামকরণ বুঝি কি হবে? স্যার তাকে হাতের ইশারায় বসতে বললেন। ঝামেলা তো এখানেই, সাবজেক্টের নামকরণই বুঝিস না, তাই সূত্রও বুঝিস না। আজকে তোদের উচ্চতর গণিতের নামকরণের ব্যাপারে বলবো। মুহূর্তে সকলে ঝিমিয়ে গেল। তারা জানে স্যার এখন থেমে থেমে কতগুলো লেকচার দিবেন, যা তাদের জোরপূর্বক হজম করতে হবে। স্যার বোর্ডে লিখে লিখে ব্যাখ্যা করতে শুরু করলেন। উচ্চতর গণিত বলতে বোঝায় সাধারণ বা প্রাথমিক গণিতের চেয়ে জটিল ও গভীর স্তরের গণিত। অর্থাৎ উচ্চতর শব্দটি এখানে বিশেষণের ভূমিকায় গণিত নামক বিশেষ্যকে বিশেষিত করেছে। স্যার গণিতের নামকরণ বোঝাতে বোঝাতে যেন ব্যাকরণে চলে যাচ্ছেন। কয়েকজন পণ্ডিত স্টুডেন্ট ছাড়া বাকিরা ফুসুর ফুসুর করে নিজেদের মতো গল্পগুজব করতে লাগলো।
স্যার যে একটা না কত লেকচার দিবেন তা সবাই জানে। এক পর্যায়ে স্যার একটু চুপ হলেন, হয়তো তিনি নিজেও বুঝলেন গণিতিক লাইনে এসে বাংলা ব্যাকরণে ঢুকে পড়েছেন, তাই বোর্ডে লিখলেন 16-11। এরপর টেবিলে বাড়ি দিয়ে শব্দ তুলে প্রশ্ন করলেন, বলতো 16 থেকে 11 বিয়োগ করলে কম না বাড়ে? সকলেই স্বতঃস্ফূর্তভাবে বলল কমে। স্যার বললেন, সঠিক বলেছিস তোরা। আসলে বিয়োগ একটা স্বার্থপর চিহ্ন, যা শুধু কেটে নিতে জানে, নিজের চেয়ে বেশি বুঝতে পারে না। অত্যন্ত নিম্ন চিন্তার কাজের ফল। বলেই তার লেকচার আবার শুরু। রাফি পেছন থেকে বিরক্ত কণ্ঠে বলল, লে শালার লেকচার আবার শুরু। ভেবেছিলাম এবার হয়তো চুপচাপ গণিত করবে। ফারিন হামি দিতে দিতে বলল, হ্যাঁ, এর তো FM রেডিও সারা রাত চার্জ হয়, আর সকাল সকাল কলেজে এসে চালু হয়। স্যার এদিক সেদিক হাঁটতে হাঁটতে কথা বলছেন। মেহরিন হাসতে হাসতে ফিসফিস করে বলল, দেখ দেখ স্যার বুড়িটা কেমন থলবল থলবল করছে, নড়ছে। তার কথায় বাকিরাও খেয়াল করে হেসে উঠল, কিন্তু তাহিয়া চিন্তায় বিভোর। কিছু একটা ভাবছে সে। তাকে ভাবনায় দেখে রাফি পেছন থেকে কলম দিয়ে গুঁতো মেরে বলল, কি রে, কি এত ভাবিস? বল তো, আমাদেরও বল। আরে ভাবছিলাম স্যারের ওই ভুঁড়িতে কি কি আছে। গোপাল ভাঁড়ের না হয় বুদ্ধি ছিল, কিন্তু স্যারের এই তবলায় কি আছে? আরে ওখানে ফুড ডিপার্টমেন্ট আছে বুদ্ধু। তাদের কথা হাসাহাসি এসব চলছে লুকিয়ে লুকিয়ে। এর মাঝে স্যার আবার মানুষ নিয়ে বক্তব্য রাখতে শুরু করলেন। মানুষ বড় স্বার্থপর। মানুষকে 16 আনা দিয়ে করলে বিপরীতে তোমাকে 1 আনাও ফেরত দেবে না। তার কথার মাঝেই পেছন থেকে ফারিনরা উঠে বলল, স্যার আমাদের 16 আনা স্বর্ণ দিয়েই দেখুন, আপনাকে 1 না 4 আনা ফেরত দেব, প্রমিস। তৎক্ষণাৎ সবাই চাপা হাসিতে মেতে উঠল। এতক্ষণ ধরে এক একটা গল্পে মশগুল থাকলেও স্যার তা পাত্তা দেয়নি। তবে স্যারের কথার মাঝে বাধা দেওয়ায় যেন তিনি তীব্র ক্ষিপ্ত হয়ে পড়লেন। রেগে চিল্লিয়ে বললেন, বিয়াদবের দল, তোদের ক্লাস করাবো না। একটাও মনোযোগী নই। হুদাই আমার মূল্যবান বক্তব্য নষ্ট করছি। বলতে বলতেই তিনি ক্ষিপ্ত হয়ে চলে গেলেন। এদিকে বাকিরা যেন দীর্ঘশ্বাস ছাড়ল। ক্লাসে আবারও অস্থিরতার মাঝে স্বস্তির নিঃশ্বাস নেমে এলো। এভাবেই হাসি ঠাট্টা মাঝে মাঝে একটি ঝিমিয়ে পড়া সব মিলিয়ে শেষ হলো আজকের সব ক্লাস। ছুটির পর গেট পেরিয়ে বের হতেই ফুচকার দোকানে চোখ আটকে গেল মেহরিনের। টক মিষ্টি গন্ধে মনটা যেন নেচে উঠল। কিন্তু সামনে তালহা দাঁড়িয়ে, তাকে দাঁড় করিয়ে তো আর ফুচকা খেতে পারবে না। আবার ফুচকার কথা বললে ঝাড়ি মারবে। তাই একটু মন খারাপ করে গাড়িতে উঠে বসলো সে। তবুও চোখ বারবার ছুটে যাচ্ছে ফুচকার দোকানের দিকেই। তারা গাড়িতে উঠলেও তালহা তখনও ওঠেনি। দুজনেই জানালার বাইরে তাকিয়ে আছে তালহার পানে। তালহা রোড পেরিয়ে সোজা ফুচকাওয়ালার দিকে যাচ্ছে। ফুচকাওয়ালার সাথে দু একটা কথা বলে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর 2 প্লেট ফুচকা হাতে নিয়ে ফের গাড়ির দিকে এগিয়ে এলো। জানালা খুলে এগিয়ে দিতে দিতে বলল, তাহিয়া আর মেহরিন দুজনেই অবাক। তালহা তো স্ট্রিট ফুড একদমই পছন্দ করে না, তাহলে আজ নিজে থেকে হঠাৎ এমন কি হলো? তবে অবাক হওয়ার সময় নেই, ফুচকা তো পাওয়া গেছে। দুজনেই খুশিতে খেতে শুরু করলো। তালহা তখনও বাইরে গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মেহরিন খেতে খেতে হঠাৎ কি মনে করে এক হাতে একটা ফুচকা তুলে এগিয়ে দেয় তালহার দিকে। নিন, আপনিও খান। তালহা তখন ফেসবুকে স্ক্রল করছিল। মেহরিনের ডাকে চোখ তুলে পাশে তাকায়। তখনই নজরে এলো তার ফর্সা হাতটা। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকে, হয়তো কিছু একটা ভাবছে। মেহরিন আবার ডাকতেই ধ্যানভঙ্গ হয় তার। কোনো কথা না বলে এগিয়ে গিয়ে মুখে নিয়ে নেয় ফুচকাটা। তাতেই তালহার ঠোঁট ছুঁয়ে যায় মেহরিনের আঙ্গুলে। মুহূর্তে মেহরিনের শরীর হালকা কেঁপে ওঠে। চোখ বন্ধ হয়ে আসে তার এক অচেনা আবেশে। পাশ থেকে তাহিয়া বিস্ময়ে সবটা দেখে যাচ্ছে। মেহরিন নিজেও যেন বিশ্বাস করতে পারছে না তালহা তার হাতে খেয়েছে। ভেবেছিল বকবে বা না করবে, কিন্তু সে এত শান্তভাবে খেয়ে নিল। এ কোন তালহা? প্রশ্নটা ঘুরপাক খেতে থাকে মেহরিনের কানে। খাওয়া শেষ হতেই তালহা বিল মিটিয়ে এসে গাড়িতে ওঠে। নীরবে গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণের মধ্যে তাদের বাড়ি পৌঁছে দিয়ে অফিসের পথে রওনা হয় সে। 7 তলা বিশিষ্ট বিল্ডিং এর ওপরে 4 তলা তাদের অফিসের অন্তর্ভুক্ত। বাকি অংশ ভাড়া দেওয়া হয়েছে হোটেল ও রেস্টুরেন্টের জন্য। তালহা দাঁড়িয়ে আছে 6 তলায় অবস্থিত নিজের কেবিনে। অফিসের বাইরের পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা। কাচের ওপার থেকে সে ব্যস্ত ঢাকা শহরের ছায়ালয় মোড়া মানচিত্র দেখছে।
হঠাৎ দরজা দিয়ে হুড়মুড়িয়ে কয়েকজন ঢুকে পড়ল তার কক্ষে। তালহা একই ভঙ্গিতে দাঁড়িয়ে কাছের প্রতিফলনে দেখতে পাচ্ছিল কে কে এসেছে। তুর্য, সামি আর রিশাদ তিনজনেই তার পেছনে এসে ভাও করে উঠল। কিন্তু তালহার মুখে কোনো ভাবান্তর না দেখে তুর্য হতাশ গলায় বলল, শালা, তোর হৃদয়টা কি দিয়ে বানানো রে? ভয়ও পাস না তুই? তালহা পেছন ঘুরে হালকা হেসে ওর পাশে এসে বসে বলল। গ্লাসে তোদের আগে দেখে ফেলেছে, ভয় পাবে কিভাবে? সামি পাশে চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। তোর চারদিকে তোর চোখ থাকে কেমনে? দেখে তো মনে হলো কারো চিন্তায় ডুবে আসিস। আরে ওর বউয়ের চিন্তাতেই তো ডুবে আছে, বেচারা গভীর জলে ফেসে গিয়েছে, শুধু স্বীকার করতে পারছে না। সে কি রে, এখনো কিছু ঠিক হয়নি তোদের মাঝে? ঠিক হওয়ার মতো কিছু নেই আমাদের, আমি তাকে মানি না। কি আজে বাজে বলছিস? এখনো মনের কথা বলিসনি? তুই কি বাচ্চা? আমরা স্পষ্ট তোর চোখে তার জন্য মায়া দেখি। মেয়ের প্রসঙ্গ উঠলেই তোর সুর বদলে যায়, তারপরও তুই বলছিস না? তালহা এবার বিরক্ত স্বরে বলে উঠল। শাট আপ। কিসের মনের কথা? হ্যাঁ, কিসের? কোনো মনের কথা নেই। মেহেরিন আর আমার বয়সের ফারাক অনেক, আমি তাকে স্ত্রী হিসেবে মানি না। শি ইজ নাথিং ফর মি, জাস্ট মাই রেসপন্সিবিলিটি, আন্ডারস্ট্যান্ড? রেগে ফুঁসে কথাগুলো বলতেই তিনজন চুপ করে তার দিকে তাকিয়ে রইল। হয়তো বোঝার চেষ্টা করছে তার ভেতরে চলছে কি। রিশাদ ধীর প্রশ্ন করল। কিছু হয়েছে নাকি? তালহা কপালে 2 আঙ্গুলে স্লাইড করতে করতে দীর্ঘশ্বাস ফেলে বলল, বলেছিলাম না ওর বয়সটা আবেগের বয়স। আমি জানতাম এই আবেগ সময়ের সঙ্গে বদলে যাবে, তাই হয়েছে। কথাটুকু শুনতেই সবাই অবাক হয়ে তাকায়। সামি ফিসফিস করে বলল, মানে কি? মেহরিন অন্য কাউকে? তালহা চোখ বন্ধ করে নেয়, চল শক্ত করে মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে ঘর নিস্তব্ধ হয়ে গেল, কারো মুখে কোনো কথা নেই, যেন কেউ বিশ্বাসই করতে পারছে না। রিশাদ আস্তে করে বলল, হয়তো তুই ভুল বুঝছিস। বাকিটুকু আর শেষ করতে পারল না, বুক ভার হয়ে এলো। জোরে নিঃশ্বাস নিয়ে চুপ হয়ে গেল। রিশাদ তখনও অবিশ্বাস্য কণ্ঠে বলল, মেহেরিন এমনটা করতে পারে না, আমি স্পষ্ট দেখেছি তার চোখে তোর জন্য ভালোবাসা ছিল। ওসব আবেগ আমারই ভুল, এই যে স্টেটমেন্ট থেকে নড়চড় হওয়া। বোকা চাঁদ, নিজের বউয়ের প্রতি অনুভূতি জন্মানো কোনো ভুল নয়। আর কিসের স্টেটমেন্ট? ওই সাওয়ার স্টেটমেন্টের কোনো দাম আছে? বিয়ে করার পর নাকি বলে বউ হিসেবে মানি না। এইসব বাদ দে, বরং এখন তোর উচিত নিজের অধিকার দেখানো। মেরিং কিন্তু পরকীয়া কর। বাকিটুকু বলার আগেই তালহার চোখ মুখ কঠিন হয়ে উঠল। মুহূর্তে রেগে উঠল সে, ধপ করে তুর্যের কলার ধরে ফেলল। আর একটা বাজে কথা বলবি তো জানে মেরে ফেলবো। পাশ থেকে রিশাদ তাকে বাজিয়ে দেখতে বলল, তাতে তোর কি? মেহেরিনকে নিয়ে যা ইচ্ছে তাই বলবে ও, তুই তো তাকে নিজের কেউ মনেই করিস না, তাকে ভালোবাসা তো দূর। তালহা এবার কলা ছেড়ে দিল, নিজেকে শান্ত করে চুপচাপ বসে রইল। রিশাদ এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে ধীরে বলল, যদি মেহেরিন সত্যি এমন কিছু করে থাকে তাহলে আমি বলবো এখানে মেহেরিনের কোনো দোষ নেই, তুই ওকে আজ অবধি তেমন পাত্তা দিসনি। আর এই বয়সের মেয়েরা একটু বেশি আবেগপ্রবণ হয়, যারা একটু মনোযোগ দেয় তাদের প্রতি একটা সফট কর্নার তৈরি হয়। তাই বলছি সময় থাকতে নিজেকে ঠিক করে নে তালহা, নিজেরটা নিজে বুঝে নে, সে ভুল করলে তাকে বুঝিয়ে ফিরিয়ে আন। রিশাদের কথায় তালহা কোনো উত্তরই দিল না। এরপর 4 বন্ধু এসব বাদ দিয়ে নিজেদের মতো করে গল্পে সময় কাটিয়ে দেয়। সন্ধে 7টার দিকে তালহা বাড়ি ফিরে এলো। তার হাতে ছোট একটা প্যাকেট, তবে সেটা আড়াল করে রেখেছে। ঘরে ঢোকার আগে সে একবার তাহিয়ার রুমে উকি দিল। মেহরিনকে দেখে তাকে রুমে আসতে বলল, তারপর নিজ রুমে চলে গেল। মেহরিন তাহিয়া তখন পড়ার টেবিলে বসে গল্প করছিল। তালহার ডাকে চমকে উঠল মেহরিন। তালহা নিজ থেকে ডেকেছে, বিষয়টা তার কাছে বেশ ভয়ঙ্করই লাগলো, আবার ভালো লাগলো, একটু তো কথা বলা যাবে। তাই সাহস সঞ্চয় করে তার রুমের উদ্দেশ্যে গেল। রুমে ঢুকতে অবাক সে, তালহা দরজার পাশে দাঁড়িয়ে আছে, যেন তার জন্য অপেক্ষা করছিল। তবে মনে মনে নিজেকে বোঝালো, না না, আমি তো এমন কেউ নই যে ও আমার জন্য অপেক্ষা করবে, হয়তো এমনি দাঁড়িয়েছিল। তালহা তাকে দেখতেই হাতে থাকা ছোট্ট প্যাকেটটা এগিয়ে দিল। মেহরিন প্যাকেটটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল, এটা কি? খুলে দেখো।
কথা মতো প্যাকেট খুলতে ভেতরে পেল একটা চুরির বক্স। তা খুলতে একজোড়া চিকন সোনার বালা। অবাক হয়ে দেখে বলল, এগুলো কার? তালহা কোনো কথা না বলে মেহরিনের হাত থেকে বালাগুলো নিয়ে তার 2 হাতে পরিয়ে দিল। তারপর শান্ত কণ্ঠে বলল, এগুলো সবসময় পরে থাকবে। কেউ জিজ্ঞেস করলে বলবে তোমার মায়ের স্মৃতি ছিল আমার কাছে, এখন নিজের কাছে রাখতে ইচ্ছে করেছে তাই রেখেছ। বুঝেছ আমি কি বলেছি? মেহরিন চোখ বড় করে তাকিয়ে আছে। তালহা তাকে মিথ্যে বলতে বলছে, অবিশ্বাস্য। এদিকে তার কোনো প্রতিক্রিয়ার অপেক্ষা না করেই তালহা তোয়ালে হাতে ওয়াশরুমে চলে যায়। মেহরিন নিজের হাতে থাকা বালার দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তারপর নিজেদের রুমে ফিরে যায়। তাহিয়া তাকে দেখতেই জিজ্ঞেস করলে মেহরিন আমতা আমতা করে তালহার বলা কথাই বলল। তাহিয়া হেসে বলল, তবে যাই বলিস, তোকে বেশ বিবাহিত বিবাহিত লাগছে। তাহিয়ার কথায় মেহরিনের মনে হঠাৎ অন্য এক ভাবনা খেলে গেল। সে তাড়াতাড়ি গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজের প্রতিচ্ছবিটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সালোয়ার কামিজের সাথে মাথার বড় ওড়নাটা পুরো শরীর ঢেকে রয়েছে। হাতে ঝুলছে একজোড়া বালা, যেন সত্যি সত্যিই নতুন বউ লাগছে। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। মনে মনে বিড়বিড় করে বলল, আমি তো বউই, মিস্টার তালহা শিকদারের একমাত্র বউ। এই কথাটুকু উচ্চারণ করতে গাল জুড়ে ছড়িয়ে গেল লাল আভা। মুখের রং সাদা থেকে ধীরে ধীরে লালচে হয়ে উঠল। চোখে ঝিলিক দিচ্ছে আনন্দের আলোরা। তালহা তাকে এই নিয়ে 3-3বার উপহার দিয়েছে। মনে হচ্ছে খুশিরা যেন দল বেঁধে বুকের ভেতর নাচছে। খুশিতে মেহরিনেরও ইচ্ছে করলো নাচতে। ভাবনা যেই কাজ সেই। দৌড়ে গিয়ে তাহিয়াকে টেনে নিয়ে দুজনে একসাথে কাপল ডান্সে মেতে উঠল। তাহিয়া তো তার বাচ্চা মতে হেসেই খুন। তার ভাইয়ের ছোট বড় প্রতিটি প্রয়াসেই যে মেয়েটি ভীষণ খুশি হয়ে যায়। মেহরিন ঠিক তার নামের মতোই সুন্দর, কোমল আর ভীষণ মন খোলা। আজ অবধি কাউকে নিয়ে তাকে ঈর্ষা করতেও দেখেনি সে। উল্টো কেউ কটু কথা বললে তো সে হেসেই উড়িয়ে দেয়, যেমনটা করেছিল ঋতুর কথায়ও। মাঝে মাঝে তাহিয়ার খুব খারাপ লাগে। মেহরিনেরও তো কেউ নেই, সে একা। এইসব ভেবে কিন্তু পরক্ষণে ভাবে, না আমরা তো আছি। ভাবনার মাঝে হঠাৎ নাচ থামিয়ে মেহরিনকে শক্ত করে জড়িয়ে ধরল তাহিয়া। মনে মনে দোয়া করল, আল্লাহ, এই মেয়েটাকে তুমি দুনিয়ার সব সুখ এনে দিও। তার জীবনে যা আসুক তা যেন তার কল্যাণই আসে। আমার ভাইও যেন তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় ওর মধ্যেই। তাদের মিলিয়ে দিও আল্লাহ। এরই মধ্যে তালহা ঢুকে পড়ল ঘরে। তাকে দেখে দুজনেই দ্রুত পড়ার টেবিলে গিয়ে বসে যায়। পড়া শেষ করতে করতে রাত 10টা বেজেছে। তারপর উঠে একটু হাত মুখ ধুয়ে নিচে নামে রাতের খাবার খেতে। টেবিলে সবাই উপস্থিত। তারা বসতেই বাড়ির গিন্নিরা পাতে পাতে খাবার তুলে দিতে লাগলেন। তিতলি বেগম মেহরিনের প্লেটে ভাত বেড়ে দিতে গিয়ে হঠাৎ তার হাতের দিকে চোখ পড়ল। কপাল কুঁচকে প্রশ্ন করলেন, কি রে মা, তোর হাতের ওই বালা জোড়া কার? আগে তো দেখিনি। এক মুহূর্তে সবার দৃষ্টি চলে গেল মেহরিনের হাতের দিকে। হঠাৎ এত চোখ নিজের দিকে টের পেয়ে থতমত খেয়ে গেল সে। কি বলবে বুঝে উঠতে পারল না। তার এমন অভ্যাস, নার্ভাস হলেই উল্টোপাল্টা কথা বলে ফেলে। এখন যদি কিছু ভুল বলে ফেলে তালহা যে সঙ্গে সঙ্গে ধমক দিবে সেটা নিশ্চিত জানে সে। তাই চুপ করে রইল। পাশ থেকে তানিয়া বেগমে এগিয়ে এসে বললেন, হ্যাঁ রে, দেখতে তো মনে হচ্ছে সোনার, ডিজাইনটাও বেশ সুন্দর। কার রে এটা? মেহরিন আর চোখে তালহার দিকে তাকালো। তালহা নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলল মেহরিন। থমথমে কণ্ঠে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ঋতু বলে উঠল, নিজেদের গয়নার বক্স চেক করে দেখো, কার না কারটা জানি চুরি করেছে। এসব ছোট লোকদের এসবই কাজ। বড় বাড়িতে থাকে, খায়, আবার চুরিও করে। মেয়ের কথা শুনতে তানিয়া বেগম ধমকে উঠলেন। ঋতু, বাজে কথা বন্ধ কর। এদিকে ঋতুর কথা শুনে মেহরিনের বুকটা ধক করে উঠল। অবিশ্বাস্য চোখে তাকালো ঋতুর দিকে। এতদিন ধরে এ বাড়িতে রয়েছে, কখনো অনুমতি ছাড়া একটা ফুলও ছোঁয়নি। সেই তাকেই আজ চোর বলে দিচ্ছে এত সহজে। তারা তো তার স্বভাব জানে, তাহলে এই অপবাদ দেয় কিভাবে? ঋতুও তার দিকে ঘৃণা ভরা চোখে তাকিয়ে। তালহার কপালে রগ নীল হয়ে ফুলে উঠেছে। রাগচটা গলায় গর্জে উঠল, শাট আপ ঋতু, 2 দিন পর তুই বিয়ের বিয়েতে বসবি, আর এখনো শিখিস না কার সাথে কিভাবে কথা বলতে হয়। এই শিক্ষা দিয়েছি আমরা। শ্বশুরবাড়ি গিয়ে তো আমাদের মান সম্মান খাওয়াবি দেখছে। ঋতু মাথা নিচু করে ফিসফিস করে বলল,
শ্বশুর বাড়িতে তো আর এমন গরিব লোকজন থাকবে না। সঙ্গে সঙ্গে বিল্লাল সাহেবও গর্জে উঠলেন। ঋতু, বলে যেও না সবার আগে আমরা মানুষ। ধনী গরিবের পার্থক্য করতে শেখায়নি তোমাকে কখনো। আমি জীবনে একটা রিক্সাওয়ালাকেও অসম্মান করে কথা বলিনি। সে বাপের মেয়ে হয়ে তুমি এমনভাবে কথা বলছো, ছি। বিল্লাল সাহেবের ধমকে ঋতুর মুখ একদম চুপসে গেল। বাকিরাও তাকে বকাবকি করছে, তার ভীষণ রাগ হচ্ছে, কিন্তু সেই রাগ, সে অপমান যেন গিয়ে পড়লো মেহরিনের ওপর। তার জন্যই আজ সবাই ঋতুকে ধমক দিচ্ছে। ভাবতেই সে ক্ষিপ্ত হয়ে উঠল মেহরিনের ওপর। তবু নিজেকে সামলে নিল, ভাবলো পরে দেখা যাবে। কাট কাট গলায় বলল, সরি মেহেরিন, আমার এভাবে বলা উচিত হয়নি। তার কথাতে মেহরিন হালকা হেসে উঠল। সেই হাসিতে কি তাচ্ছিল্য ছিল নাকি অন্য কিছু, কেউ বুঝে উঠতে পারল না। পাশে বসা তাহিয়া তার হাত চেপে ধরে চোখের ইশারায় সান্ত্বনা দিচ্ছে। বাকিরাও বলতে লাগলো, কিছু মনে করো না মা, মানুষ বলতেই ভুল। মেহরিন মাথা নেড়ে সায় দিয়ে ঋতুর দিকে তাকিয়ে নরম গলায় বলল, আপু গরিব হতে পারি কিন্তু চোর না। আপনাদের মতো মহান মানুষজন আমার মতো এতিমকে আশ্রয় দিয়েছেন, বিনা স্বার্থে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, ভালো রাখছেন। এই জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। যদি বলেন আপনাদের পা ধরে বসে থাকতে, তাও রাজি আমি। কিন্তু আপনাদের খেয়ে, আপনাদের পরে, আপনাদেরই পিছে ছুরি মারবো, এমন মানুষ আমি নই। তার কথায় সবাই অসহায় চোখে তাকায় তার দিকে। সকলেই অপরাধ বোধ করছেন। তিতলি বেগম মেহরিনকে বুকে জড়িয়ে ধরে বললেন, কে বললো তুই এতিম? আমরা কি মরে গেছি নাকি? আমরা আছি তো মা। ঋতুর কথায় কিচ্ছু মনে করিস না। ও তো একটু অবুঝ, কিন্তু মন থেকে ভালো। কি যে বলো আন্টি, ঋতু আপুর কথায় আমি কিছুই মনে করিনি। আপু তো আমার বড় বোনের মতোই, এক কথা বলতেই পারেন। কথার মাঝে তালহার গম্ভীর কণ্ঠে সবার কথা থেমে গেল। 12 জোড়া মেহেরিনের মায়ের সেই স্মৃতি এতদিন আমার কাছে ছিল, এখনও নিজের কাছে রাখতে চায়, তাই পড়ে আছে। এখন কারোর কোনো প্রশ্ন আছে, কোনো সন্দেহ? তার কথায় সকলেই মাথা নেড়ে বোঝায় না। তারপর সবাই খাওয়া দাওয়ায় মন দেয়। এক পর্যায়ে বড়দের থেকে জানতে পারে এই শুক্রবারে ঋতুকে ছেলেপক্ষ দেখতে আসবে। বাড়িতে বিয়ে শুনতে পেয়ে তাহিয়া খুশিতে নেচে ওঠে, সাথে মেহেদিও। বাড়ির প্রথম বিয়ে বলে কথা, সকলেই খুশি। ঋতুর দিকে তাকাতেই এবার তার মুখেও কিছুটা লজ্জার দেখা মিলে। তবে তিতলি বেগমের মুখে তেমন একটা খুশির ছাপ দেখা গেল না। তা দেখে বিল্লাল সাহেব তার উদ্দেশ্যে বললেন, আপা, তোমাকে দেখে তো খুশি লাগছে না। তোমার কি এই বিয়েতে মত নেই? বলো, তাহলে ওদের আসতে না করে দেব। তার কথায় তিতলি বেগম তালহার দিকে চেয়ে আফসোসের সুরে বললেন, চেয়েছিলাম আগে ছেলেটার বিয়ে দিয়ে তারপর মেয়েগুলোকে দেব, তবে আমার এই ছেলে তো বিয়ের কথা শুনলেই এড়িয়ে যায়। বিল্লাল সাহেব আর চোখে তালহার দিকে তাকালেন। এদিকে মেহরিনের বুকটা যেন মোচড় দিয়ে উঠল। তালহার বিয়ে মানে সে তালহাকে হারিয়ে ফেলবে। কথাটি ভাবতেই গলায় খাবার আটকে গেল। চিবানোর শক্তি যেন পাচ্ছে না। নির্লিপ্ত চোখে দ্রুত তাকালো তালহার দিকে। তবে তালহা নিজের মতো খেয়ে যাচ্ছে, যেন এসব বিষয়ে তার কোনো আগ্রহই নেই। তার এমন হেয়ালিপনা দেখে তিতলি বেগম রেগে উঠলেন। এবার যাই হোক, আমি আর মানব না। ঋতুর বিয়ের পরপরই তালহার বিয়ে দেব, এবং আমার পাত্রীও পছন্দ করা আছে, শেষ কথা। এতক্ষণ যতটা না খারাপ লাগছিল তিতলি বেগমের শেষ কথায় যেন তা আরও বেড়ে গেল। মেহরিনের হাতে থাকা ভাতও পড়ে গেল প্লেটে। হঠাৎ বুকের ভেতর কেমন যেন শূন্য শূন্য লাগতে লাগলো, যেন কিছু একটা হারিয়ে ফেলছে। তালহার জন্য পাত্রী পছন্দ মানে তার সাথে তালহার বিয়ে হবে, কথাটি মনে আসতেই দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাহসান পাশ থেকে উঠে বলল, আরে ফুপু, লাগাও বিয়ে, তখন এমনি দৌড়ে এসে বিয়েতে বসবে। তার কথায় বাকিরাও সায় দিচ্ছে। সকলে হাসাহাসি করছে, শুধু মেহরিন বাদে। তার চোখে হঠাৎ জ্বালা শুরু হয়েছে, পানি চোখের কোণে চিকচিক করে উঠেছে। মনে হচ্ছে এই বুঝি পড়ল। তালহা নিস্তব্ধ চোখে মেহরিনকে দেখছে, যেন কিছু বোঝার চেষ্টা চালাচ্ছে। মেয়েটির চোখের পানির রেখা দেখে তার মনে প্রশ্ন জাগলো, বিয়ের কথায় কাছে না তো মেয়েটা? মেহরিন দ্রুত উঠে দাঁড়ালো। চোখে বাম হাত দিয়ে নিজের চোখের পানি আড়াল করতে চাইল সে। ভাঙা গলায় কোনো মতে বলল, আমার চোখে তরকারি ঝোল পড়েছে, একটু ধুয়ে আসি। বলেই আর কারো উত্তরের আশা না রেখে ছুটে গেল রান্নাঘরে। বেসিনের সামনে দাঁড়িয়ে দুই হাতে মুখে পানি ঝাপটা দিতে শুরু করলো।
বেসিনে হেলান দিয়ে দাঁড়াতে এখন যেন শরীরের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। চোখ বেয়ে অঝরে পানি ঝরছে, থামার নামই নেই। বারবার পানির ঝাপটা চোখে মুখে মারছে। কান্নার ফলে নাকও টানতে শুরু হয়েছে। জামা ওড়না ভিজে টিজে একাকার। এদিকে সকলের কথার মাঝে তালহা খাবার শেষ করে উঠে দাঁড়ালো। শান্ত তবে সতর্ক কণ্ঠে বলল, আমার বিয়ের সময় হলে আমি নিচে বলবো। তার আগে যেন কেউ এসে বিষয়ে আমার অমতে আগ না বাড়ায়। উঠে এসে চলে গেল রান্নাঘরের দিকে। পেছনে ফেলে গেল পরিবারের আফসোস। সকলেই হায় হুতাশ করছে। এই ছেলে বিয়ের জন্য কখন রাজি হবে এই ভেবে। মেহেরিন একের পর এক টানা পানির ঝাপটা দিতে দিতে ক্লান্ত হয়ে দাঁড়ালো। পানির ট্যাপ বন্ধ করে পেছনে ফিরতেই ধাক্কা লাগলো কারো বুকের সাথে। সঙ্গে সঙ্গে চমকে উঠল, মাথা কিছুটা পিছিয়ে চোখ তুলে তাকালো। দেখতে পায় তালহাকে শান্ত চোখে চেয়ে আছে তার দিকেই। মেহেরিন চোখ পিটপিট করতে করতে তাকে পরখ করে। তালহার পরনে টি শার্ট বুকের দিকে ভিজে একাকার। মনে হচ্ছে কেউ যেন পানির ঝাপটা দিয়ে ওইটুকু ভিজিয়ে দিয়েছে। তালহা মেহেরিনকে পূর্ণ চোখে তাকিয়ে দেখে চলেছে। মেয়েটির চোখ লাল, কেঁদেছে স্পষ্ট। কান্নার ফলে নাকের ডগাও টকটকে লাল হয়ে আছে। তবে কান্না করেছে কেন? বিয়ের কথা শুনে নাকি সত্যিই ঝোল পড়েছে? তালহা বুঝতে যায় আসল কারণ। সেখানেই দাঁড়িয়ে বুকে 2 হাত গুজে দাঁড়ালো তালহা। নিচু কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, পানি দিয়ে নিজে গোসল করলে, সেটা আমাকে ভিজিয়ে দিলে। সরি, আপনি যে আমার পেছনে ছিলেন আমি খেয়াল করিনি। তালহা এবার কিঞ্চিত নিচু হয়ে মেরিনের চোখে চোখ রেখে প্রশ্ন করল। কাঁদছিলে কেন? এতক্ষণে মেহেরিনের চোখে চোখ রেখে কথা বললেও এবার চোখ জোড়া সরিয়ে নাই। এদিক সেদিক তাকানো তার চোরা চাহনি। আমতা আমতা করে বলল, আমার চোখে ঝোল পড়েছিল। তালহা আর কিছু বলার আগে কারো পায়ের শব্দে চুপ করে সরে দাঁড়ালো। সাথে সাথে মেহরিনও দ্রুত পায়ে বেরিয়ে গেল সেখান থেকে। তালহাও হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। আজ বৃহস্পতিবার। কলেজ কর্তৃপক্ষ আগের রাতেই নোটিশে জানিয়ে দিয়েছে আজ কোনো অজ্ঞাত কারণে কলেজ বন্ধ। এতে সকলেই খুশি। আজ তারা বাড়ির সবার সঙ্গে সময় কাটাতে পারবে। সকাল 8টায় সকলেই খাবারের টেবিলে নাস্তা করছে। তালহারা নাস্তা শেষ করে অফিসে চলে গেছে। এখন বাড়িতে শুধু মহিলারা। তারা আস্তে আস্তে গল্পগুজব করছে আর নাস্তা উপভোগ করছে। কারণ আজ কারো কোনো তাড়া নেই। আগামীকাল ঋতুকে দেখতে আসবে ছেলেপক্ষ। তাই সকলে আজ পার্লারে যাবে স্কিন কেয়ার করার জন্য। এ বিষয় নিয়ে আলোচনা চলছে। যদিও বড়রা যেতে চায়নি, তবে জোরাজোরিতে তারাও যেতে রাজি। একদিন তো নিজেদের সময় দেওয়াই যায়। বুড়ো হয়েছে তো কি হয়েছে এই ভেবে মেহেরিন চুপচাপ তাদের কথাবার্তা শুনছে। সে কখনো পার্লারে যায়নি, তবে মোটামুটি ধারণা আছে। তাদের গ্রামের এক মেয়ে শহরে তার খালার বাসায় থাকতে গিয়ে পার্লারের কাজ করত। তার থেকে গল্প সে শুনেছে। খাওয়া শেষ হতে মেহেরিন আর তাহিয়া ছাদে চলে যায়। সকালটা ছিল একদম শান্ত আর উজ্জ্বল। হালকা রোদটা ঠিক যেন শরতের শেষ দিকের কোমল উষ্ণতা দিয়ে ছাদ জুড়ে ছড়িয়ে আছে। দূরে কোথাও থেকে পাখির ডাক ভেসে আসছে। মাঝে মাঝে হালকা বাতাস এসে গায়ে লাগছে। মেহরিন দোলনার দিকে এগিয়ে গিয়ে পা তুলে আরাম করে বসে পড়ল। রোদে তার চুলের আগাগুলো চিকচিক করছে। চোখে প্রশান্তি। তাহিয়া এদিক সেদিক ছোটাছুটি করছে। একটু পরপর পাশের বাসার ছাদে উকি ঝুঁকি দিচ্ছে। গালে হাত দিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আফসোসের সুরে বলল, আজ তো ভালোই রোদ উঠেছে, আজ আর কি শুকাতে দিবে না ওরা? হঠাৎ কেউ বলে উঠল, চুরি করে খেতে দারুণ লাগে বুঝি। তাহিয়া আনমনে উত্তর দিল, ভীষণ টেস্টি লাগে। কিন্তু পরক্ষণেই টনক নড়ে। কথাটা বলল কে? পেছন ফিরে মেহেরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মেহেরিন, মাত্র কি তুই প্রশ্ন করলি? মেহেরিন কিছুটা দূরে থাকায় শুনতে পায়নি কিসের প্রশ্ন। তবে তাহিয়ার প্রশ্নে মাথা নেড়ে না বলে। তা দেখে তাহিয়া চিন্তায় পড়ে গেল। সে ভুল শুনেছে নাকি কেউ সত্যিই বলেছে। ভাবনার মাঝে কেউ আবার বলে উঠল, তুমি ঠিকই শুনেছ লিলিপুট। আবারও চমকে উঠল তাহিয়া। পাশে ছাদের সব দিকে চোখ ঘুরালো, কিন্তু কাউকে দেখতে পেল না। ভয়ে ঢোক গিলে বলল, ফারিস ভাই, আপনি কি ছাদেই আছেন? আপনাকে দেখতে পাচ্ছি না। কি আচার খেতে খেতে চোখও খেয়ে ফেলেছো নাকি? আমি তো ছাদেই আছি, দেখছো না লিলিপুট? তাহিয়া দু কদম পিছিয়ে গেল। চোখ কষলে ফের তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। ভীতু স্বরে বলল, সত্যি বলছি, আপনাকে দেখতে পাচ্ছি না। আরে যাক, আমার জাদু এতদিন কাজ করলো।
এই কথাটি শুনে তাহিয়ার মনে কৌতূহল জাগলো। জাদু? আপনি জাদু করে ভ্যানিশ হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক দিন ধরে জাদু শিখছিলাম, আজ দেখি কাজও করলো। তাহিয়া সত্যি বিশ্বাস করে বসলো, এগিয়ে গিয়ে বলল, আপনি আবার মানুষ হতে পারবেন? আমি কি এখন অমানুষ? না, বলতে চাচ্ছি আপনাকে কি আবার দেখা যাবে? অবশ্যই। এদিকে তাহিয়াকে একা একা কথা বলতে দেখে মেহেরিন আশেপাশে তাকালো, কেউ নেই। মেয়েটি কি বলছে বুঝছেও না, তাই উঠে এগিয়ে গিয়ে দাঁড়ালো তার পাশে।